আইসিবি ইসলামী ব্যাংকের নিউজ আসছে মানুষজন টাকা পাচ্ছে না, কিন্তু আমাদের তাতে বেশিরভাগ মানুষেরই তাতে কিছু যায় আসে না, কারণ আইসিবি ইসলামী ব্যাংক এটা একটা ছোট ব্যাংক। তো 10,000 কোটি টাকার 5,000 কোটি টাকা আমি খাইয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আসছি একটা নতুন পর্ব নিয়ে। প্রগ্রেসিভ ওয়ের আমাদের সাথে আছে মুন্তাসির মামুন। আমরা আজকে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের পর্বে আছে যে আমরা খেলাপি ঋণ কিভাবে হয়, খেলাপি ঋণের বিভিন্ন তথ্য এবং দেশের অর্থনীতি এবং সোসাইটির উপর তার এফেক্ট, সাধারণ মানুষের উপর তার এফেক্ট, অনেক কিছু নিয়ে আমরা আলাপ করবো আজকে। মামুন এই ব্যাপারে একজন এক্সপার্ট। মুত্তাসির মামুন সে তার ব্যাকগ্রাউন্ড ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে সে আম, এই রিলেটেড সাবজেক্টে, এবং বর্তমানে কানাডাতে কর্মরত অ্যাজ আ মর্গেজ অফিসার হিসেবে। তো তার এবং বাংলাদেশে সে ব্যাংক ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করছে। তো তার যথেষ্ট এক্সপার্টিজ আছে। তার মুখ থেকে আমরা শুনবো যে সত্যিকারের অবস্থাগুলা কি এবং ডেফিনেশন কি, যেগুলির আমি যেটা দেখলাম, আমি একটা লেখা লিখছি, সেখানে প্রচুর মানুষের অনেক মিসকনসেপশন আছে। সেগুলো ক্লিয়ার করা, অনেক কিছু আমি নিজেও জানি না, আমি ওর কাছ থেকে জানবো। কারণ এটা আমার টপিক না, আমার আমার এক্সপার্টিসও না, সেই ফিল্ডে কাজ করতেছে। তো আহ, আহ, মামুন, আমাদের আজকের যেই টপিক, আমরা সরাসরি চলে যাই যে এই যে আহ, তুমি আমাকে বলো যে বর্তমান মানে ঋণ খেলাপির জীবন চক্র বা মানে এদের ঋণ খেলাপিটা মানে এরা শুরু হয় কিভাবে, এবং এর পাশাপাশি আমাদের বলো যে উইলফুল ঋণ খেলাপি কারা। এটা যদি আমাদের মানে সাধারণ দর্শকদের জন্য, আমাদের জন্য বুঝায় বলতে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাই, আম, একটা জিনিস আমি আগে জাস্ট একটু ক্লিয়ার করে নিই যে আমি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কাজ করছি প্রায় 5 বছর বিফোর আই মুভ টু কানাডা, এবং কানাডাতে প্রায় আজকে 8 বছর চলতেছে। তো বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সাথে গত 8 বছর যাবত আমার সরাসরি কানেকশন নাই, বাট অফকোর্স আমার কলিগরা আছে। এবং আমি এখানে ব্যাংকিং সেক্টরে কাজ করছি, এখন মর্গেজ অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছি। সো মাই হোল ক্যারিয়ার ইজ বেসড অন দিস। তো আমি যে কথাগুলো বলবো আমার কিছুটা পড়াশোনা, কিছুটা এক্সপিরিয়েন্স থেকে বলবো, তারপরেও হয়তো yes, of course, like there has been a lot of changes in the last 8 years, right? So কেউ একদম অক্ষরে অক্ষরে ধরার ট্রাই করবেন না যে কোনো কিছু ইয়ে হইলো কিনা। আহ এখন ঋণ খেলাপি জীবন চক্র যদি বলেন, কোনো মানুষ তো জাস্ট ধরেন ঋণ খেলাপি তো জাস্ট ইটস এ ফাইন্যান্সিয়াল ক্রাইমের মতো, তাই তো? এখন একটা ক্রিমিনাল তো কখনো মানে জন্ম থেকে কোনো মানুষ ক্রিমিনাল হয় না, ঠিক তেমনি ঋণ খেলাপিও জন্ম থেকে হয় না। কিন্তু আমাদের দেশে একটু প্রবলেম আছে, যেটা হয় অনেকে ব্যাংকে যাই লোনটা মানে ডিফল্ট করবে এই উদ্দেশ্য করে। আর সাধারণ একটা মানুষ ধরেন ঋণ খেলাপি কি কারণে হতে পারে? প্রথমে ব্যাংকে থেকে সে লোন লোন নিল, হয়তো সে ব্যবসা করার জন্য লোন নেয় বা একটা বাড়ি করার জন্য লোন নেয়, বা আপনি জেনে অবাক হবেন বাংলাদেশের কোনো কোনো ব্যাংক ম্যারেজ লোনও দেয়, বিয়ে করার জন্য লোন দেয়। সো বিভিন্ন কারণে মানুষ লোন নিতে পারে, তাই না? একটা গাড়ি কেনার জন্য লোন নিতে পারে। লোন নিল, লোন নেওয়ার পরে অফকোর্স লাইক যখন সে লোন নেয় তখন তাকে ব্যাংকে প্রুভ করতে হয় যে না, আই এম টেকিং দিস মানি ফর দিস পার্টিকুলার রিজন। অফকোর্স আপনাকে এক্সপ্লেন করতে হবে কি কারণে আপনি লোন নিচ্ছেন এবং সেই লোন নেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা। আপনি হুট করে আপনি একটা গরিব একটা মানুষ, আপনি হয়তো মাসে 10,000 টাকা কামান, আপনি ব্যাংকে গিয়ে বললেন আমাকে 10 লাখ টাকা লোন নাও, ব্যাংক ইজ নট গোনা গিভ ইউ, রাইট? ব্যাংক একটা অ্যানালাইসিস করবে, আপনার আপনার দেখবে যে আপনার আসলে অ্যাসেট বেস আছে কিনা, আপনার ক্ষমতা আছে কিনা, ওর আপনার আয় আছে কিনা ওই টাকাটা ফেরত দেন। আপনাকে সেটা প্রমাণ করতে হবে ব্যাংকের কাছে। প্রমাণ করার পরে আপনি ব্যাংক থেকে লোন নিলেন, লোন নেওয়ার পর আপনি হয়তো ব্যবসা করলেন বা গাড়ি কেনার জন্য নিলেন, গাড়ি কিনলেন। এখন যেটা হয় পরের ধাপে গিয়ে অনেকের ব্যবসা ভালো হয় না, অনেকে বাংলাদেশে যেটা আমি আমি দেখছি প্রচুর ব্যবসায়ী গ্রামেগঞ্জে প্রচুর বাকিতে ব্যবসা করে এবং বাকি টাকাগুলো ফেরত আসে না। একজন গার্মেন্টস ব্যবসায়ী গার্মেন্টস এ মাইর খাই মাইর মাইর ব্যবসা নষ্ট হইতে পারে, তো টাকা ফেরত আসে না। ফেরত না আসার পরে তখন হয়তো সে ব্যাংকের টাকাগুলো ফেরত দিতে পারে না। এখন বিভিন্নভাবে ব্যাংক লোন দেয়। ধরেন বাংলাদেশে লোনগুলো আমরা মূলত দুই ভাগ করতে পারি। একটা কন্টিনিউয়াস লোন, ধরেন আপনাকে একসাথে আপনাকে একটা ক্রেডিট কার্ডের মতো দিয়ে দিল একটা বড় অঙ্কের টাকা, আপনি ইউজ করলেন আপনার প্রয়োজনে এবং আপনি ফেরত দিলেন। অথবা আপনার ইনস্টলমেন্ট লোন দিতে পারে, আপনি কিস্তিতে কিস্তিতে ফেরত দিলেন, হোম লোনের মতো আমরা যেটা কানাডায় দেখি। তো এই দুই রকম মূলত দুই রকম লোন হয়। এখন লোন যখন আপনি
প্রতিটা লোনের একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে, যে কত মাস পর্যন্ত আপনি না দিলে আপনাকে প্রথমে বলবে আপনার একটা স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। ধরেন আমরা যখন ছিলাম তখন 3 মাস না দিলে সেটাকে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বলা হতো। 6 মাস পর্যন্ত আপনি লোনের টাকা ফেরত না দিলে তখন বলা হতো এস অ্যাকাউন্ট। 9 মাস আপনি ফেরত না দিলে তখন সেটা হয়ে যেত যে ডাউটফুল অ্যাকাউন্ট। তারপর আপনি 12 মাস যদি আপনি লোনের টাকা ফেরত না দেন, একটা একটা ইনস্টলমেন্ট আপনি 12 মাস না দেন নাই, তারপর আপনার ওই অ্যাকাউন্টটাকে বলা হয় ব্যাড লস অ্যাকাউন্ট। অবশ্য ব্যাংক তার আগেই, ধরুন ব্যাড লস হওয়ার আগ থেকে ব্যাংক আপনাকে চিঠি দিতে শুরু করবে। বলবে যে হ্যাঁ তোমার তো টাকা ফেরত দিতে হবে, এটা এরকম চিঠি দিবে। ব্যাংকের ম্যানেজার আপনার কাছে যাবে, ফোন আসবে আপনার কাছে, লোক যাবে, বারবার যাবে। যাওয়ার পরে আপনি ব্যাংকের ম্যানেজারকে পাত্তা দিচ্ছেন না, লোন নেওয়ার সময় তো অনেক ঘুরছেন, অনেক কিছু বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু এখন আর পাত্তা দিচ্ছেন না। তখন ব্যাংক নোটিশ পাঠাবে, ফার্স্ট নোটিশ পাঠাবে, সেকেন্ড নোটিশ পাঠাবে, ফাইনাল নোটিশ পাঠাবে। নোটিশ পাঠানোর পরে কোনোভাবেই আপনি যখন লোন দিচ্ছেন না, তখন ব্যাংক কোম্পানি একটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে। ধরেন আপনার লোন লোন নেওয়ার জন্য একটা কোলাteral দিতে হয়, তাই তো? মানে আমরা এখানে কানাডা যেরকম বাড়ি কিনলে আমরা বাড়িটাকে কোলাteral দিয়ে লোন নিচ্ছি। বাংলাদেশের ধরেন যারা গার্মেন্টস মালিক আছে তারা হয়তো হয়তো গার্মেন্টস মেশিনারিজ বা কোনো জমি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বড় কোনো জমি বা বিল্ডিং, এগুলো কোলাteral দিয়ে লোন নিচ্ছে। তখন ব্যাংক কোম্পানি একটা এই কথাটা পরিষ্কার বলা আছে যে যেই জমিটা দিয়ে আপনি লোন নিচ্ছেন সেই জমি বিক্রি না করে ব্যাংক আপনার কোর্টে যেতে পারে। তো মানে তখন ব্যাংক করবে কি, ধরেন 12 মাস এরকম আরো বেশি, আসলে তো 12 মাসে তো ব্যাংক ইয়ে করে না, তারপর আরো অনেক সময় যায়, প্রায় 2 বছর 3 বছর পরে ব্যাংক আপনার ওই জমিটা বিক্রি করার চেষ্টা করবে। বিক্রি করার চেষ্টা করার পরে যদি বিক্রি করতে পারে দ্যাটস গ্রেট, ব্যাংক তার টাকা নিয়ে নিবে, বাকি টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে। ধরেন একটা জমির দাম হয়তো 10 কোটি টাকা, আপনার কাছে ব্যাংক 5 কোটি টাকা পায়, ব্যাংক আপনার ওই জমিটা বিক্রি করে দিবে। বিক্রি করে দিয়ে সে তার 5 কোটি টাকা প্লাস তার ধরেন এটা বিক্রি করতে তার যে খরচগুলো হয়েছে, লয়ার কস্ট হয়েছে, তারপরে তার ধরেন আর আরো যা যা খরচ হয়েছে, রেজিস্ট্রেশন ফি, এটা সেটা নিয়ে বাকি আপনার ধরেন 4 কোটি টাকা বাকি আছে, আপনাকে সেটা ফেরত দিয়ে দেবে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই কাজটা ব্যাংক করতে পারে না, যখন আপনার হ্যাঁ। ব্যাংক বিক্রি করতে যায়, তাই না? মানুষ বাধা দেয়। তারপর আপনি যদি প্রভাবশালী হন, আপনার জমি কেউ কিনতে যাবে না। আমার মনে আছে আমরা রাজশাহীতে একটা এরকম জমি বিক্রি করার চেষ্টা করছি, প্রভাবশালী আচ্ছা, লোক সে সেই বলবে ব্যাপারে আমরা আসবো। থ্যাঙ্কস। তো হ্যাঁ, মোটামুটি আমরা জানলাম তো। হ্যাঁ, আমার কাছে মানে আমরা একটু স্ক্রিপ্টের বাইরে যাই, একটা কোয়েশ্চেন করবো, আবার আমরা আসবো ইসের মধ্যে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই ঋণ খেলাপি জিনিসটা বাংলাদেশের এটা একটা আহ, মানে কটেজ ইন্ডাস্ট্রির মতো দাঁড়ায় গেছে। মানে বাংলাদেশে ধরো তুমি আমি কানাডাতে থাকি, and we হ্যাঁ, have a very good background professional life in Bangladesh, so we know both হুম, of the world. এখন যেটা আমরা দেখতেছি যে বাংলাদেশে আম, এই লোকগুলা, কিছু কিছু মানুষের ধান্দাই থাকে যে ব্যাংক লোন নিবে আবার কোনোদিন ফেরত দিবে না, এইভাবে সে বড়লোক হবে। মানুষের হুম, টার্গেট কি? বাড়ি গাড়ি হুম, কিনা, শো অফ করা, হোয়াট এভার ইট ইজ, বিদেশ ঘোরা। ওটাই। সবারই এটা দ্যাটস আ লিজিট, মানে একটা তার মানুষের একটা একটা টার্গেট, এটা হইতেই হুম, পারে। কিন্তু এখানকার মানুষ টার্গেট করে, ওকে আমি একটা চাকরি করব, অথবা আমি একটা বাড়ি কিনবো, আমি একটা মর্গেজ ফ্রি হয়ে যাবো, অথবা আমি একটা ব্যবসা করব। বাংলাদেশে ব্যবসাটা, লোন, ঋণ খেলাপি, ইটস আ বিজনেস। এখানে যে হয় না এরকম না, এখানেও অনেক বাটপার আছে এবং অনেক ভাবেই করে, কিন্তু এখানকার আইনগুলো এতই শক্ত হয় না। হুম। কিন্তু বাংলাদেশে এটা জাস্ট, এটা মানে এটা একটা ইসের মতো, একটা কি বলে, মহামারীর মতো যেভাবে বাড়ছে, মানে এটা কল্পনাই করা যায় না যে, এবং এটা খুবই কমন একটা ব্যাপার। হ্যাঁ, তো এই অফকোর্স। এই এই ব্যাপারটাতে অ্যাজ আ ব্যাংকার হিসেবে তোমরা কিভাবে দেখো? শর্ট অ্যান্সার, এত বেশি লেবার করে দোকানে যে তুমি কি এই জিনিসটা খেয়াল করছো যে এরকম একটা হ্যাঁ, যে অফকোর্স, 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 যেটা এটা আমি আপনি নিজে অ্যান্সার দিয়ে দিচ্ছেন আসলে, এটা হচ্ছে রোল অফ লর ব্যাপার। বাংলাদেশে এই কটেজ ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে কারণ যারা ঋণ খেলাপি তারা জানে যে সে এই জিনিসটা নিয়ে বছরের পর বছর ধরে খেলতে পারবে। কিন্তু আমি ডিসএগ্রি করি এটাতে তোমার সাথে। কারণ হলো যে আম, দেখো, আমি একটা পার্সোনাল লোন নিয়েছিলাম, সত্যি কথা, আমি একটা 3 লাখ টাকার লোন নিয়েছি, পরে সেই টাকা বাড়তে বাড়তে এরকম 6 লাখ টাকা। বাট আমি ইনস্টলমেন্ট প্রতিবারই দিয়ে গেছি। তো মানে অর্ধেক, ডাবলের বেশি টাকা দিছি, এবং সেই টাকা নিতে এই কাগজ দেখাও, সেই কাগজ, অনেক কিছু, দুনিয়ার কিছু অফকোর্স, হ্যাঁ, দেখাইতেছে। অফকোর্স, ঠিক আছে, আমার কোনো হ্যাঁ। দরকার ছিল না, জাস্ট একটা লোন নেওয়ার একটা প্রসেস, এটা জানার জন্য আমি নিয়েছিলাম। হ্যাঁ, এনিওয়ে, দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। তো আমি শুনি হুম, যে একটা, যাদের অতি দরকার হয় এদের লোন পাইতে অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, ওয়েলকাম সালমান ভাই। সাফায়াত। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ। মুস্তাফা ভাই, আসসালামু আলাইকুম। মুতাজা ভাই, সরি আমি একটু দেরি হয়ে গেছে আমার আজকে আসতে। দাদা ভাই, হ্যাঁ, অনেক অনেক আসছেন আসছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, তো যেটা বলতেছিল বলো, ওই মানে ঋণ খেলাপি, মানে তুমি এটা খেয়াল করছো যে এটা মহামারী? হ্যাঁ, ওটা কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের তো আইনের প্রয়োগটা হচ্ছে সিলেক্টিভ। হুম। আইন আইন বাংলাদেশের আইন, অর্থনীতি আদালত আইন একদম পরিষ্কার, মানে ওখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে কোন সময় নোটিশ করতে হবে আপনার ঋণ খেলাপিকে। তারপরে ওই নোটিশ করার ঠিক কতদিন পরে আপনাকে সেকেন্ড নোটিশ দিতে হবে, সেকেন্ড নোটিশ দেওয়ার আবার ঠিক কতদিন পরে ফাইনাল নোটিশ দিতে হবে, তারপরে কিভাবে আপনার ওই 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 জমিটা বিক্রি করার চেষ্টা করতে হবে। সো ইটস এ ভেরি ক্লিয়ার আইন, কিন্তু আইনের প্রয়োগ তো ভাই সিলেক্টিভ। আমার ক্ষেত্রে আইনের প্রয়োগ করবে কারণ আমার মামা চাচা নাই, হয়তো আপনার ক্ষেত্রে করবে, আপনার মামা চাচা যদি থাকে না থাকে করবে, যার মামা চাচা আছে তার করবে না। সো এখানে যে এই সিস্টেমের মধ্যে ঢুকতেছে সে অলরেডি জানে তার কতটুকু ক্ষমতা এবং সে কতটুকু যাবে। আর তাছাড়া আমি একটা উদাহরণ দিই, ধরেন মানে ইন্টেনশন, মানে অনেক মানুষের কি ইন্টেনশনটাই হচ্ছে কি লুটপাট করা। ধরেন ফার্মার্স ব্যাংকের কথা যদি বলি আমরা, ফার্মার্স ব্যাংক যখন মহিউদ্দিন খান আলমগীর, মখা আলমগীর যখন এই ব্যাংকটা তৈরি করছে, হি হ্যাড দ্য ইন্টেনশন টু ডু দ্য জাস্ট, লুটপাট। হ্যাঁ, লুটপাট, হ্যাঁ। হ্যাঁ, ও এবং ওর যারা ক্রনি, ওই সময় কিন্তু ওই যে আপনার আমার আমার মিতা মুনতাসির মামুন ছিল, শাহরিয়ার কবিরও সম্ভবত ওই ব্যাংকে ছিল, আপনার ওই যে ছাত্রলীগের তখনকার সেক্রেটারি, ওরা তখন ব্যাংকের মালিক হয়েছে। ওরা কিভাবে ব্যাংকের মালিক হয়? তারা সারা জীবনে তারা আপনার কি বলে বৈধ পথে আসলে তারা কতটুকু আয় করতে পারছে, ওই লোকগুলা ব্যাংকের মালিক হয়েছে। এবং ওই ব্যাংকটা প্রতিষ্ঠিত হওয়ার 5 বছরের মধ্যে সেটা লুটপাট করে শেষ করা ফেলা। আপনি কোনো ব্যবসা, মানে ব্যাংক ব্যবসাটা তো একটা রেগুলেটেড ব্যবসা, তাই না? হুম, এই হুম। ধরনের একটা ব্যাংক ব্যবসা আপনি দুনিয়ার কোনো জায়গায় 5 বছরে আপনি ধ্বংস করতে পারবেন না, যদি আপনার ইন্টেনশনটা ব্যাড না থাকে, তাই না? তো ওদের ইন্টেনশনটাই ছিল। ইভেন ফার্মার্স ব্যাংক যখন প্রতিষ্ঠা হয় তখন আমরা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছি ওই সময়টা, ওরা ব্যাংক শুরু মানে প্রতিষ্ঠা করার আগেই আপনার ওই লোকজনের কাছ থেকে টাকা নেওয়া, অমুক করে আপনার চাকরি দিবে বলে টাকা নেওয়া, ব্রাঞ্চ করবে বলে টাকা নেওয়া, এইগুলো করছে। এবং আমি তো ফার্মার্স ব্যাংকের অনেক কাহিনী দেখছি, আচ্ছা, মানে আচ্ছা। হ্যাঁ। তো ঠিক তো আছে, তো এখন লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক আজকে। তো আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে। um, আর সাফায়াত, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জাম্প ইন এনি টাইম, মানে Sure. কোয়েশ্চেন শেষ হলে। আজকে ওখানে আজকে অনেকগুলা অনেকগুলা যেহেতু টপিকটা হচ্ছে ইকোনমি, আজকে আমি মূলত শ্রোতা, আমি শুনবো আজকে। আমি হচ্ছে না, গিয়ে কোয়েশ্চেন করতে পারো, স্ক্রিপ্টেড হ্যাঁ, কোয়েশ্চেন আছে আমরা কিছু। আমরা আমরা আলাপ করি, হ্যাঁ, এবং হ্যাঁ, আমরা ব্রেনস্টর্মিং টাইপের করতেছি আর হ্যাঁ, কি হ্যাঁ। এখন। তো যেটা হলো যে ঋণ খেলাপির যেই এত মানে রিসেন্টলি টপিকটা খুবই ভালো হয়েছে। আমাদের একটা সহযোদ্ধা, আমাদের এক ছোট ভাই, খুব প্রিয় ছোট ভাই, সে ঋণ খেলাপিদের নিয়ে তো মানে ধরায় দিছে। এবং এটা বহু মানে জাস্ট টক অফ দ্য কান্ট্রি এখন। তো এই হুম। যে ঋণ খেলাপি, এদের ব্যাপারগুলোতে আমাদের আইনগুলো আমরা জানি না, এবং এটার ইমপ্লিকেশন কি এই ব্যাপারে অনেকেরই কোনো ক্লিয়ার কোনো আইডিয়া নেই। যেমন বলা যায় যে ঋণ খেলাপিদের ইনহেরিটেন্স কি, সবাই বলতেছে যে কালকে এটাও বললাম যে ওকে, ঋণ খেলাপি ঋণ নিছে, একজন অপরাধ করছে, তাই সেই অপরাধের দায় কি তার ছেলের উপর যায় কিনা? ওকে। সেকেন্ড যুক্তি হলো যে ওকে, হি ইজ টেকিং দ্য অল দ্য ফ্রুটস, সে তার সম্পত্তিটা ভোগ করছে, কেন লোন ভোগ করবেন? সো দুই দিকেই যুক্তি আছে, বাট দেয়ার ইজ লাইক ক্লিয়ার কাট ওয়ে, একটা তো আইন আছে না? আমার মন অনুযায়ী আমি বলতে পারি না যে ওকে ঠিক আছে এটাই অফকোর্স। আইন, বা আমি কানাডার আইন দিয়ে বাংলাদেশকেও জাস্টিফাই করতে পারি না। সো দেয়ার শুড বি আ ক্লিয়ার কাট আইন, এবং এটা তো একটা মানে মানুষের একদম ক্লিয়ার আইডিয়া থাকা উচিত যে ওকে, এরকম একটা ব্যাপার, আমরা উইলফুল ঋণ খেলাপি, এবং যারা সত্যিকারের ঋণ দরকার তারা ঋণ নিয়ে খেলাপি হয়ে গেছে, তার কোম্পানি ধ্বংস হয়ে গেছে, এরকম মানুষ আছে। তাদের ছেলে মেয়েকে আমরা এরকম তো পচাবো না, বা বা তাদের ছেলে মেয়েকে এরকম আমরা ধরবো না। কারণ মানে দ্যাট ইজ লাইক আ ব্যাড অ্যাক্সিডেন্ট, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে না? তো এরকম হইতে পারে। তো তো এই ছেলেটার উপরে কি যাবে কি যাবে না? যেমন রাফসানের বেলায় আমি কিছুটা কনফিউশনে ছিলাম। প্রথম দিকে আমার কাছে মনে হয়েছে যে হইতে পারে, কারণ আমি জানতামই না যে আসল ঘটনা কি। আসল ঘটনা জানার পর দেখলাম যে এই এরা আসলে পুরো জিনিসটাই মারার জন্যই, এবং তাদের মূল উদ্দেশ্য হলো টাকা না দেওয়া। এনিওয়ে, মেইন কোয়েশ্চেন হলো যে আহ, ঋণ খেলাপি ইনহেরিটেন্সটা তুমি ব্যাংকিং সেক্টরে, ব্যাংকিং এর দিক থেকে মানে ক্লিয়ার করো আমাদের কাছে, এবং জাস্ট এটা যদি আইন টাইনের মানে ধারা টারা সহ যদি বলতে পারো, দেন ইটস গুড ফর অফকোর্স এভরিবডি। অফকোর্স, খুবই মানে খুবই দারুণ একটা কথা আপনি বলছেন যে উইলফুল ঋণ খেলাপি বা উইলফুল ডিফল্টার কি, বা এদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি। এদেরকে আইডেন্টিফাই করার জন্য আপনার আমার মানে আমাদের নিজেদের বিবেক বুদ্ধির প্রয়োজন নেওয়ারও দরকার নাই। বাংলাদেশ ব্যাংকের একটা
খুব রিসেন্ট একটা সার্কুলার আছে, আমি আমি একটু আপনার সাথে শেয়ার করতেছি। হুম। এই সার্কুলারটা হচ্ছে আপনার April 3rd 2024, GFIM সার্কুলার নাম্বার 04, মানে জাস্ট আপনার গত মাসের সার্কুলার। কারণ ইচ্ছাকৃত ঋণ খেলাপি আর আপনার অনিচ্ছাকৃত ঋণ খেলাপি এটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে বাংলাদেশে, তাই না? অনেকেই বলতেছে আচ্ছা যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি তাদেরকে ধরেন বেশি করে, অনেকে কোভিড এর সময় অনেকের ব্যবসা ধ্বংস হয়ে গেছে, তাই না? ওই মানুষগুলো থেকে টাকা দিবে তাদেরকে? আমরা একই মানে বাটখারায় যদি দুই ধরনের মানুষকে মাপি তাহলে তো প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা নিয়ে এই এই জিনিসটা প্রবলেমটা সলভ করার জন্য বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটা নিয়ে আসছে। এই সার্কুলারে খুব ইন্টারেস্টিং একটা কথা বলা হয়েছে আপনার একদম শুরুতেই। আমি আমি জাস্ট আপনাকে আপনাদের এটা একদম ভার্বাটিম পড়ে শোনাই, হ্যাঁ? হ্যাঁ, আহ, তো ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ ও চূড়ান্তকরণ এবং তাদের বিরুদ্ধে গৃহীতব্য ব্যবস্থা প্রসঙ্গে তুমি এটা এটা হচ্ছে করে দাও মামুন, তুমি এটা হ্যাঁ, জাস্ট জিসটা বলো, আমাদের এডিটর এটা শো করে দেবে। ডোন্ট আচ্ছা ওয়ারি। ঠিক আছে। ওকে। এটা এটা বলতেছে কোনো একটা মানুষকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বলা যাবে যখন তার নিজের, তাহার পরিবারের সদস্যের, সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির অনুকূলে কোনো ফাইন্যান্স কোম্পানি হইতে গৃহীত ঋণ, বিনিয়োগ বা অন্য কোনো আর্থিক সুবিধা বা উহার অংশ বা উহার উপর আরোপিত সুদ বা মুনাফা তার সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশোধ না করে। প্রথম দুইটা শব্দ খেয়াল করেন, বলছেন নিজের অথবা তাহার পরিবারের সদস্যের অথবা কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির কোনো লোন। এখানে কিন্তু শুধু আপনার নিজের লোন বলতেছে না। আপনি যখন লোন নিচ্ছেন বা আপনার পরিবারের কেউ যখন লোন নিচ্ছে, আপনার হুম, একান্ত ব্যক্তিগত পরিবারের কেউ লোন নেওয়ার পরেও আপনারা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি এই টাকাটা সুদ না করেন, আপনি হয়তো পরিবারের সদস্য হিসেবে ওই লোনে আপনার নাম নাই, লোনের যে স্যাংশন লেটার ওখানে আপনার নাম নাই, বা আপনি তার পরিবারের সদস্য, তাহলে আপনি ওই ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে গণ্য হবেন। এই সার্কুলার অনুযায়ী একদম ক্লিয়ার, আপনি যদি ঋণ খেলাপির পরিবারের সদস্য হন এবং ঋণ পরিশোধ না করে আপনি যদি বিলাসী জীবন যাপন করেন, তাহলে আপনি আপনি নিজেও ইচ্ছাকৃত ঋণ খেলাপি। ও আচ্ছা, তাহলে তাহলে হোয়াট অ্যাবাউট তোমার ভাই বোন বা মানে যে কেউ পরিবারের? আপনার হ্যাঁ, অফকোর্স এখানে পরিবারের ওরা বিস্তারিত ব্যাখ্যা দেয় নাই, বাট আমরা অবশ্যই এটা এটা রেকমেন্ড করি। এই পরিবার বলতে ওরা ফার্স্ট ফ্যামিলি বোঝায়, তাই তো? মানে হুম, হুম। যখনই পরিবার বোঝায়, এখন নিশ্চয়ই আমার চাচাতো ভাই আমার লোনের জন্য দায়ী হবে না, হ্যাঁ? আমার ফুফাতো ভাই দায়ী হবে না, কিন্তু কে দায়ী হবে? আমি যদি লোন নেই এবং আমি আমার 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 একজন অ্যাডাল্ট সন্তান যে আয় করতেছে, তাই তো? যে আমার অ্যাডাল্ট সন্তানও আয় করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, আমরা সবাই মিলে একটা লোন করলাম। লোন করার পরে আমরা লোনের টাকা ফেরত দিলাম না, কিন্তু আমরা মালয়েশিয়া বেড়াইতে গেলাম, আমরা ধরেন লাইক ইউরোপ বেড়াইতে গেলাম, আমরা আমরা বিভিন্ন জায়গায় বেড়াইতে গেলাম, আমরা খুব আনন্দের জীবনযাপন করতেছি। তাহলে এই পুরো পরিবারটাই আসলে ঋণ খেলাপি, নট অনলি দ্য পার্সন হু হ্যাজ টেকেন দ্য মানি, অ্যাকর্ডিং টু দিস সার্কুলার। দিস ইজ আচ্ছা, হোয়াট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আইন ঠিক আছে, বাট মানে আমি আর কি জাস্ট এইগুলা চিন্তা করতেছি যে ইট কাটস বোথ ওয়ে, রাইট? যে একজন ঋণ খেলাপি তার পরিবারকে টাকা দিতে পারে, এবং ওই কি বলে একটা টার্ম আছে এটাতে অ্যাকাউন্টিং, যে কি বলে মানে মানি সার্কুলেট করা আর কি। হ্যাঁ, মানে হ্যাঁ। তার এটা বলে যে উইদিন রিচ অফ ইয়োর আর্ম, এই হুম। এই আর্মস লেন্থ, ডিস্টেন্সের, আর্মস লেন্থ আর্মস যেটা বলে। লেন্থের মধ্যে যারা থাকে হুম। তারা তারা সবাই মোটামুটি। কিন্তু একবারে সাথে সাথে দেখা গেল যে পরিবারে পাঁচ ভাই, এক ভাই ঋণ খেলাপি হয়ে বসে রয়েছে, আরেক ভাই বিদেশ থাকে, ঠিক আছে, তারে যদি ধরে আনে দেন এটা তো না, একটা এটা অন্যায় না হ্যাঁ, মানে? এটা আপনি অবশ্যই মানে এই ধরনের আমি বলি। এটা কি ডিসক্রিপশন আছে কোনো, যে এটা কি আসলে জাজের উপর ডিসক্রিপশন আছে না এটা অবশ্যই গড়পড়তা? পুরো জিনিসটাই তো, জাজমেন্টটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল। ইভেন ইভেন এরকম হয়েছে কোর্টে যাওয়ার পরে, ধরেন একটা ঋণ খেলাপি এসে বলছে আমার আমার পক্ষে কোনো টাকা পয়সা দেওয়া সম্ভব না, কিন্তু তখন প্রতিপক্ষ, যখন আপনার প্রসিকিউশন যদি প্রমাণ করতে পারে সে তার ছেলের বিয়েতে 5,000 লোককে দাওয়াত করে খাওয়াইছে, তাই না? বা বা সে মালয়েশিয়া গেছে বা সে ইন্দোনেশিয়া গেছে, সে অমুক জায়গায় গিয়ে কেনাকাটা করছে, তাইলে তো কোর্ট এটা প্রমাণ হয়ে যাবে যে সে আসলে উইলফুল ডিফল্টার, তাই না? হুম। ইটস ফুলি এ সাবজেক্টিভ জাজমেন্ট, এবং সাবজেক্টিভ জাজমেন্ট গুলা তো আমি আপনি আমরা আমাদের কিভাবে আমরা শিখি সাবজেক্টিভ জাজমেন্ট? আমরা পরিবারে যে সমাজে বড় হয়ে উঠি সেই সমাজ দেখেই তো আমরা শিখি। যখন আপনার একটা মানুষ, আপনি যদি, আমরা যে ধরেন একটা পরিবার নিয়ে আলাপ করতেছি, ওই পরিবারের যখন সদস্যদেরকে আমরা দেখি যে ওরা প্রতি মাসে বিদেশ ঘুরতে যেতে পারতেছে, ওরা গাড়ি কিনতে পারতেছে, অলংকার কিনতে পারতেছে, এর মানে দে হ্যাভ মানি। এটা তো ইটস এ ভেরি কমন সেন্স, রাইট? দে হ্যাভ মানি। এবং এই এই জিনিসটা আমি জানি না ওরা আসলে কোর্টের সাথে, মানে ওদের এই কমন সেন্সটা আছে কিনা। এই জিনিসটা যদি কোর্টে কেউ দেখায়, সাথে সাথে ওরা ওই মামলা হেরে যায়, এবং আলটিমেটলি তারা তো ওই মামলা হারছে, আমরা যাদের কথা বলতেছি, তাই না? এবং আই ডোন্ট নো, লাইক, সো উইলফুল ডিফল্টারের
জিনিসটা এই, প্রথম কথা হচ্ছে ইটস সার্কামস্টেন্সিয়াল থিং, বাট সেকেন্ড কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে নতুন সার্কুলার করছে, আমি বলবো না যে এই সার্কুলারটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, বাট এই সার্কুলারের মাধ্যমে তারা দে হ্যাভ ব্রট দ্য হোল ফ্যামিলি ইনটু দ্য আমব্রেলা। তাহলে এখন আমি যদি ঋণ খেলাপি হই এবং আমার অ্যাডাল্ট সন্তান যদি আপনার ইনকাম করে এবং মানে সে সে যদি সুস্থ স্বাভাবিক হয় এবং সে যদি আমাকে মানে আমাকে সাপোর্ট না করে ওই ওই ক্ষেত্রে, তাহলে সেও ঋণ খেলাপি হিসেবে। আচ্ছা, না সেক্ষেত্রে আমার আমার একটা কোশ্চেন আছে মামুন ভাই। এই আপনি তো বললেন যে এই সার্কুলারটা এটা কি খুব রিসেন্ট, তাই না? এটা খুব রিসেন্ট, বাট এটার আগের সার্কুলার আছে এটাতে। এই সার্কুলার গুলো, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গুলো যেটা হয় কি মানে সময়ে সময়ে আপডেট হয়, তো আমি এইটা একদম রিসেন্ট সার্কুলারটা পাইছি। বাট এর আগেও এই উইলফুল ঋণ খেলাপি নিয়ে নিয়ে কিন্তু আপনার 2018 সালেও আপনার সার্কুলার হয়েছে, এর না আগেও না, সার্কুলার হয়েছে। সেক্ষেত্রে এখন যেটা থাকে না, ইনভেস্টিগেশনে যেটা বের হয়ে আসছে যে তারা সেই 2016-তে তাদের এই যে বিশেষ করে এই যে রাফসানের যে বা তার পরিবারের যে ব্যাপারটা, যে ঘটনাটা নিয়ে এত আলোড়ন এখন। তো এখন যেটা প্রথমে তো তারা খুব এটা খুব আবেগ দিয়ে এই কথাটাকে তারা বিক্রি করার চেষ্টা করছিল যে কোভিড এর কারণে তাদের ব্যবসার মন্দা হওয়ার কারণে তারা ঠিক মতো ইয়ে করতে পারে না, এই জন্যই তারা ডিফল্টার হয়ে গেছে। বাট পরবর্তীতে বের হলো যে না, তারা কোভিড এর আগে থেকেই তারা ডিফল্ট। কিন্তু সেক্ষেত্রে এখন কথা হচ্ছে যে এটা যদি বাংলাদেশ ব্যাংকের যদি নতুন সার্কুলার যদি এখনকার হয়ে থাকে, সেক্ষেত্রে এটা কি মানে পোস্ট ফ্যাক্টো, মানে ওই আগের ডিফল্টটাকে কি এটার ইয়াতে আপনি ফেলতে পারবেন কিনা? না না, উইলফুল ডিফল্টারের যে ব্যাপারটা এটা অনেক আগে থেকে চলতেছে। উইলফুল আচ্ছা। ডিফল্টারকে সিলেক্ট না করা না, এটা ওটা হবে হবে, বাট আমার মনে হয় হ্যাঁ সার্কুলার যেটা নতুন দিছে সেটার একটা হ্যাঁ টাইম লাইন হবে, হয়তো গ্রেস পিরিয়ডে পড়ে নাই তারা আর হ্যাঁ। কি। এই ওকে, না সার্কুলারটা চলে। দিয়ে করছে কি এটাকে মানে এক্সপ্যান্ড করে দিছে আর কি। আচ্ছা আচ্ছা। জিনিসটাকে আরো এক্সপ্যান্ড করে, বাট এর মানে এই না যে এই প্রথম আমরা উইলফুল ডিফল্টার সম্পর্কে আপনার আদালতে আদালতে যাওয়া না, আছে। উইলফুল উইলফুলের কথা ডিফল্টার কোনটা বলতেছি না, এই যে এদিকে এটা না। তো একটা গ্রাউন্ড ব্রেকিং আইন যে তোমার যে কোনো হ্যাঁ, পরিবারের সদস্য, এটা তো রিসেন্ট হয়েছে তোমার কথা অনুযায়ী, একদম তাই না? রিসেন্ট। হ্যাঁ রিসেন্ট হ্যাঁ রিসেন্ট অফ দ্য, কবে এটা, হ্যাঁ, ডেটটা কবে? এটা জাস্ট এপ্রিল, জাস্ট গত মাসে। গত গত মাসের, ওকে ঠিক আছে, এপ্রিল খুবই 3rd। রিসেন্ট এটা তো। খুব রিসেন্ট। যারা এইসব লাইনে আছে তারা ছাড়া কেউ আমাদের মধ্যে তো ঋণ খেলাপি কে এটা বলতেই পারবো না তো। এনিওয়ে, এটা হ্যাঁ কারো জানার কথা না। যাক, ভালো একটা তথ্য জানা হলো। এনিওয়ে, আমি একটা নেক্সট কোয়েশ্চেনে যেতে চাই। সাফায়াত, কোনো কোয়েশ্চেন করবে না আমি যাব? আপনি না, ইউ ক্যারি অন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার, আমরা মোটামুটি একটা ভালো একটা তথ্য জানলাম, থ্যাংক ইউ মামুন। আম, তো এখন এই যে এর মাঝখানে আহ, আম, আমরা তো আলাপ করলাম যে ঋণ খেলাপি এই জিনিসটা পুরো মহামারী, কটেজ ইন্ডাস্ট্রি, কথাটা বারবার বারবার মানুষের বলা উচিত, এদের জানা উচিত। আসলে মানুষ জানে যে এরকম, বাংলাদেশের মানুষ অনেক চালাক, অনেক, বাট বোকা সাজার ভান করে আর কি। হুম। তো যাই হোক, এখন যেটা হলো যে এই ঋণ খেলাপিদের এই যে হোলিস্টিক এফেক্ট বাংলাদেশের অর্থনীতির উপর কিভাবে কিরকম পড়ে, ফ্রম আ ব্যাংকিং প্রফেশনাল বা ফ্রম আ অর্থনীতি প্রফেশনাল, তোমার তোমাদের টেক কি এটার উপরে, মানে এই ঋণ খেলাপির এই ইসের উপরে, যে গোটা দ্যাটস বাংলাদেশে এক্সট্রিমলি এক্সট্রিমলি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, ঋণ খেলাপির ইফেক্ট সরাসরি ব্যাংকের উপরে পড়ে হচ্ছে এইভাবে। আপনি ধরেন একটা ব্যাংক 100 টাকার ডিপোজিট মানুষের কাছ থেকে নিছে, নিয়ে ও কিন্তু পুরো 100 টাকা লোন দিতে পারেন। ও হচ্ছে ধরেন, আমার এটা বন্ধ হয়ে গেছে, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ। জি, শুনতে আচ্ছা, পাচ্ছি। 100 টাকা লোন নিয়ে ওতে 100 টাকা, মানে 100 টাকা ডিপোজিট নিয়ে 100 টাকা তো সে আর লোন দিতে পারেন। সে ধরেন 90 টাকা লোন দিবে। এখন এই 90 টাকা লোন থেকে তার যে আয় হবে, ওই আয় দিয়ে তার কিন্তু 100 টাকা ডিপোজিট যাদের কাছ থেকে নিচ্ছে তাদেরকে ফেরত দিতে হবে টাকা, তাই তো? ডিপোজিট যাদের কাছ থেকে টাকা নিচ্ছে তাদের টাকা তো কোনোদিন ব্যাংক ফেরত না দিয়ে পারবে না। যে মুহূর্তে ফেরত দিতে ব্যর্থ হবে ওই মুহূর্তে ব্যাংকটা দেউলিয়া হবে। হুম হুম। কিন্তু এই যে নব্বই নব্বই টাকা যে সে দিল, এই 90 টাকা থেকে ধরেন মানুষ বিশ বিশ টাকা সে ফেরত পেল না, তখন বাকি বাকি 70 টাকা দিয়ে তাকে হচ্ছে আপনার তার হচ্ছে বাকি ডিপোজিটের টাকা দিতে হবে, অন্যান্য খরচ দিতে হবে, যেটা তার পক্ষে সম্ভব হয় না। সম্ভব না হওয়ার পরে যেটা হয় ব্যাংকের পক্ষে, তখন ব্যাংকের ক্ষমতাটা কমে যায়, ব্যাংকের টাকা আর্থিক ক্ষমতা কমে যায়। মানে খুব সিম্পল, আমি যদি আপনাকে টাকা দিই, ধরুন আমার কাছে 100 টাকা আছে, আমি আপনাকে টাকা দিলাম, আপনি আমার টাকা ফেরত দিলেন না, আরেকজন মানুষ আমার কাছে এসে টাকা চাইলো, আমি যদি তাকে টাকা দেওয়ার আমার ক্ষমতা থাকবে না, তাই না? তখন হয় ব্যাংকের আর্থিক সক্ষমতাটা কমে যায়, ব্যাংকের রেটিং কমে যায়। ওই ব্যাংক যখন আর্থিক সক্ষমতা কমে যাবে, রেটিং কমে যাবে, মানুষজন ডিপোজিট করবে না তখন। এবং আলটিমেটলি ব্যাংকের মানুষের ডিপোজিটের টাকা দেওয়ার ক্ষমতাও কমে যায়, যেটা আমাদের হয়েছে। ধরেন ফার্মার্স ব্যাংক কেন ডিফল্ট করে? কারণ ফার্মার্স ব্যাংক লোন দিছে, সেই লোনের টাকাটা ফেরত আসে নাই, ফলে সে তার ডিপোজিটের দিকে টাকা ফেরত দিতে পারে। ফলে আলটিমেটলি কার কার উপরে কি ইফেক্টটা পড়ছে?
সাধারণ মানুষ যে ব্যাংকে টাকা ডিপোজিট করছে, হুম 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 তাই তো? হুম সেম। এবং এটা তো আমি একটা ব্যাংকের উদাহরণ দিলাম, ফার্মার্স ব্যাংক। ধরেন কালকে ইসলামী ব্যাংকে সেম ঘটনা হবে, ইসলামী ব্যাংক লোন দিচ্ছে, ইসলামী ব্যাংকের লোনের টাকা ফেরত পাচ্ছে না, ইসলামী ব্যাংকের ডিপোজিটের টাকা ফেরত দিতে পারবে। এইভাবে যখন একটা পুরা ব্যাংকিং সেক্টরে যখন 10টা বা 15টা ব্যাংক এই কাজ করবে, তখন মানুষ প্যানিক হয়ে যাবে, মানুষ ব্যাংকে গিয়ে টাকা ফেরত পাবে না, তাই তো? যখন একটা ব্যাংকে হয় বা দুইটা ব্যাংকে হয় সেটা আপনার কভার করা যায়, বাট যখন হুম ধরেন ইসলামী ব্যাংকের মতো একটা বড় ব্যাংকে যদি হয়, তাহলে দেয়ার ইজ গোনা বি বিগ প্যানিক, রাইট? হুম হুম এবং তখন প্যানিক হয়ে গেলে কি হবে, মানুষ সবাই দৌড়াবে ব্যাংক থেকে টাকা তোলার জন্য, তাই না? যে আরে আমার তো এখন ব্র্যাক ব্যাংকে টাকা আছে, আদৌ ব্র্যাক ব্যাংক আমার টাকা দিতে পারবে কি? বা অমুক। তখন তখন হবে কি, ব্যাংক রান হবে, মানুষ ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসবে, দেশের অর্থনীতি কলাপস করবে, কারণ ব্যাংকের টাকা দিয়েই মানে অর্থনীতি চলে, তাই তো? আরেকজন মানে মানে অর্থনীতি মানে তো লোন, যত বেশি লোন দিবে ততই অর্থনীতিতে কাজ 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 তৈরি হবে, মানে নতুন নতুন উৎপাদন হবে। আপনি যেদিন লোন দেওয়ার বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার উৎপাদন বন্ধ হয়ে যাবে। তার মানে যে কারণে ব্যাংকিং সেক্টরের অন্যতম খারাপ ব্যাপার হচ্ছে এটা, মানে জাস্ট মানে এটাকে ক্যান্সার, একটা হ্যাঁ, একটা ক্যান্সারের মতো। ক্যান্সার, ইটস লাইক ক্যান্সার। এটা ধুকে 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 মৃত্যু। হ্যাঁ ধরেন হ্যাঁ ইসলামী ব্যাংকের ধুকে ধুকে মৃত্যু হইতেছে। হ্যাঁ আপনার অনেক সময় অনেকে বলে যে হ্যাঁ আপনারা তো বলেন যে যে ইয়া হয়ে যাবে, এই ব্যাংক হয়ে যাবে, ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে, হইলো না কেন? ইটস নট লাইক একদিনে বা 2 দিন হয়। আপনার যদি ক্যান্সার হয়, আমার যদি ক্যান্সার হয়, আমি মারা যাবোই। হুম আর হুম আমি যে একদিনে মরে কষ্ট যাবো না ভাই, পায় আস্তে মারা আস্তে যাবে। আস্তে 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 আমি হ্যাঁ, কষ্ট পাই, যেটা আমাদের হচ্ছে এখন সময়ে আমরা। ইসলামী ব্যাংক ছিল সবচেয়ে ভালো ব্যাংক বাংলাদেশ, হ্যাঁ, এবং বিদেশেও তার সুনাম ছিল। মানে হ্যাঁ, এটা মানে চিন্তা করা যেত না যে বাংলাদেশে এরকম একটা ব্যাংক এত শক্তিশালী। আসলে গোটা এটা কেউ বিশ্বাস করবে না এখন। আহ, মানে লোকজন 15 বছর 20 বছর পার হয়ে গেছে, বাংলাদেশের ব্যাংকিং অবস্থা অনেক শক্তিশালী ছিল। অনেক লাইক শক্তিশালী ছিল। আমরা মানে আমরা অনেক ভালো ছিল। হ্যাঁ, এবং এটা আমি নিজে ব্যবসা করছি, অ্যান্ড মানে আমি খুব খুব ক্লোজলি জানি এই ব্যাপারগুলা যে কিরকম বাংলাদেশের। আমরা কখনো এটা কল্পনা করি নাই যে লাস্ট 2012-তে আমি বাংলাদেশে গেছি, তখন আমি চেক লিখতেছি একটা 15 লাখ টাকার চেক, বুঝছো, ব্যাংকে গেছি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলে যে ভাই আপনার টাকাটা তুলতেই হবে, এটা না নিলে হয় না, এটা সেটা। আধা ঘন্টা ধরে সে আমাকে বললো যে তুলেন না, আমরা রাখেন এটা। না আমি তো তখন মানে ওই যে একটা করবো আর কি, একটা কি বলে অন্য জায়গায় টাকা নিবো আর কি। সেটার জন্য সে আমাকে যা করলো, মানে আমি এটা আমি কল্পনা করিনি, দেখিও নেই শুনিও নেই। আর এখন তো মনে হয় আরো ভয়ঙ্কর অবস্থা। যাই এখন হোক তো ভয়াবহ অবস্থা। হ্যাঁ, আমরা আমরা এই পুরা পরিবর্তনটা আমি ওকে। হ্যাঁ হ্যাঁ দেখে আসছি আমার চোখের সামনে, তো ইট ইজ লাইক। হ্যাঁ, হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আম, তো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যেহেতু এটা আমার পার্সোনাল ইন্টারেস্ট আছে। অ্যাজ আ ব্যাংক ম্যানেজার, আমি জানি যে তুমি ব্যাংক ম্যানেজার ছিলে বাংলাদেশে, তোমার ভালো অভিজ্ঞতা আছে এ ব্যাপারে। তো ব্যাংক ম্যানেজার তোমার এই মানে একদম ডে টু ডে, লাইক ফ্রম মানে ফ্রম গ্রাউন্ড কিরকম ঋণ খেলাপিদের নিয়ে তোমার অভিজ্ঞতাগুলো বলো আমাদের, আমি দর্শকদের সরাসরি জন্য। ম্যানেজার খুব বেশি দিন ছিলাম না, 6 মাস ছিলাম, বাট আমি ক্রেডিট হ্যাঁ, ম্যানেজার ছিলাম প্রায় চার ওই তো বছরের মতো। ব্যাংকে তো ছিলাম এবং হ্যাঁ, জানতা যে ব্যাংকের রাইট। ইন্টারনালি ঋণ খেলাপি কারা, তারা কি করে, তাদের না, হ্যাঁ, সাথে আমি আমি আমার ইন্টারাকশন। পুরা বাংলাদেশের পুরো ক্রেডিট আমি ক্রেডিট নিয়ে মানে লোন নিয়ে কাজ করছি। আমি একদম ক্রেডিট ইনচার্জ ছিলাম একটা ব্রাঞ্চের প্রায় 4 বছর। হুম হুম। সো এবং ওই ব্রাঞ্চে ধরেন শুরু থেকে একদম ইয়ে করছি। তো আপনার কোশ্চেনটা কি, মানে লোন মানে একজন ম্যানেজার হিসেবে অ্যাজ এ তার ম্যানেজার কাজটি কি? হিসেবে তুমি কিভাবে দেখছো এদের, মানে আমি ঋণ আমি খেলাপিদের যদি মানে বাস্তবতাটা, এরা মির্জাফরের কি আইসা কি বলে, বা এদের এক্সকিউজটা কি দেয়, বা যে ইয়েটা কোনো কি ফানি ইনসিডেন্ট, মানে মানে ডে টু ডে ব্যাংকিং এ তোমরা ফ্রম ব্যাংকিং সাইড কিরকম দেখো? মানে হুম মামুন ভাই, মানে আমি যদি মির্জা ভাইয়ের কোয়েশ্চেনটা বুঝে থাকি, যে উনি আসলে যেটা জানতে চাচ্ছেন যে আপনি ধরেন ব্যাংকে অ্যাজ এ ব্যাংক অফিসিয়াল ব্যাংকের ভেতরে বসে আপনাদের ওই ব্রাঞ্চের ওই স্পেসিফিক সেই ব্রাঞ্চের যারা হচ্ছে গিয়ে লোন ডিফল্টার যারা ছিল, তাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্সটা বা আপনাদের ইন্টারাকশন ডে টু ডে, যে তারা যে আসতো বা এসে তারা কি ধরনের আপনাদেরকে এক্সকিউজ দিত, বা তারা মানে তাদের সাথে ও আপনাদের আহ, না, আমি কনভারসেশনটা ঠিক বুঝতে পারছি। কিরকম হতো? হ্যাঁ, হুম that is extremely sometimes it's extremely painful, sometimes it's extremely stressful, sometimes it's funny. আমার খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু এক্সপিরিয়েন্স আছে। আমাদের আমাদের একটা ভদ্রলোককে আমরা লোন দিয়েছিলাম আমাদের নতুন ব্রাঞ্চে। তাকে আমরা, আমাদের ব্রাঞ্চ খুব ছোট একটা ব্রাঞ্চ ছিল, আমি যখন প্রথম একটা ব্রাঞ্চে যাই, আমাদের ব্রাঞ্চের পোর্টফোলিও হচ্ছে ধরেন 7 কোটি টাকা। তো 7 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা লোনে আমরা এক ভদ্রলোককে দিয়ে দিচ্ছি। And তখন আমি নতুন ক্রেডিট ইনচার্জ, আমি এর আগে মানে এত বড় দায়িত্ব পালন করি নাই। এবং সামহাও আমি জানি না কিভাবে সে তার বাসায় নিয়ে আমাদেরকে লোন দেওয়ার আগে, আমরা যখন ওখানে আমাদের নতুন ব্রাঞ্চ হয়েছে, লোন দেওয়ার আগে তার বাসায় নিয়ে আমাদেরকে খাওয়াইছে, গরুর মাংস খাওয়াইছে, মুরগির মাংস খাওয়াইছে। হুম এবং আমি আমি এবং আমার আমার ম্যানেজার ওয়াজ এ নিউ ম্যানেজার as well. যাই হোক, আমরা তাকে আরেকটা ব্যাংকে তার লোন ছিল,
তো ওই লোনে তার কোনো ট্রানজাকশন ছিল না। তো তাকে জিজ্ঞেস করি ভাই আপনার ট্রানজাকশন নাই কেন? বলে ভাই ওটা তো শহরে একটু দূরে যাওয়া লাগে, এই জন্য আমি ট্রানজাকশন করতে পারি না। কিন্তু আমার ব্যবসা দেখেন খুব ভালো ব্যবসা, আমার দোকানে অনেক, আমরা তার ব্যবসা দেখতে গেলাম, তার দোকানে প্রচুর মাল, সে হচ্ছে চালের ইয়ে ছিল আর কি, আড়তদার ছিল, হুম হুম চাল আর চাল। আমি তো দেখে আমার মাথায় নষ্ট, তার 40 লাখ টাকা লোন ওই ব্যাংকে, তার দোকানে সে চালের হিসাব দিল আমার কাছে 2 কোটি টাকার চাল। আমাদের তো মাথায় নষ্ট, এবং আমরা তখন অনভিজ্ঞ মানুষ, আমরা আসলে বুঝতে পারি নাই যে আপনার দোকানে চাল আপনার নিজের থাকতে হয় না। আপনি ওই যে কিছু কিছু আড়তদার করে কি, ওরা হচ্ছে ও বাজারের আড়তদার, মানে ওর একটা গোদাম আছে, ওর গোদামের মধ্যে অন্য মানুষ এসে চাল রাখে, হুম হুম হুম। বুঝছেন? এখন অন্যদের চালটা করে সে তার নিজের চাল বলে আমাদেরকে চালাই দিছে। সে আমরা ভাড়া তো দিচ্ছে মোটামুটি, আর কি, মানে সে স্পেস ভাড়া দিচ্ছে। হ্যাঁ মানে তার কিছু আছে ওইখানে, তার কিছু আছে, আবার আরেকটা স্পেস আরেকজনের, আরেকটা স্পেস আরেকজনের, তো তার একটা বিশাল বড় গোদাম, অনেক চাল। আমরা তোকে এখানে 2 কোটি টাকার চাল আছে, তার লোন, লোন ছিল 40, আছে আমরা তার বাড়ায় 1 কোটি টাকা দিয়ে দিচ্ছি। আমার 7 কোটি টাকার ব্রাঞ্চে 1 কোটি টাকা লোন একজনের। এখন লোন নেওয়ার পরে আর তো তার কোনো খবর পাই না। লোন নেওয়ার 3 মাস পর থেকে সে আর ইন্টারেস্টের টাকা ফেরত দিতে পারতেছে না। এই এই তার কাছে গেলে, আমার একদম ব্রাঞ্চের কাছে, এখন আমার ম্যানেজার, সে 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 হি 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 বিকেম দ্য ম্যানেজার ফর দ্য ফার্স্ট টাইম, তার আগে জীবনে কোনোদিন সে ম্যানেজার হয় নাই। তার কাছে মাথা নষ্ট হয়ে, কারণ একটা একটা নতুন ব্রাঞ্চ, বহুত কষ্ট লাগে আমাদের যে ব্রাঞ্চ থেকে কারণ লোন থেকে তো আমাদের ইনকামটা আসে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ এখন লোনের ইনকামটা আমার যদি 1 কোটি টাকার একটা লোন থেকে কোনো ইনকাম না আসে, আমার ব্রাঞ্চ জীবনে কোনোদিন প্রফিটে যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। প্রফিটে না গেলে আমরা, আমাদের তো অবস্থা খারাপ। আমার ম্যানেজার সকালবেলা আসার পরে ব্যাংকের ব্রাঞ্চ খুলে সে গিয়ে বসে থাকে ওই লোকের দোকানে, ও বুঝছেন? হ্যাঁ। দোকানে গিয়ে বসে থাকে, কে আসে কে যায় কে কত টাকা পায়, আমার ম্যানেজার বসে বসে ক্যালকুলেশন করে। আবার আমি সন্ধ্যার পরে অফিস বন্ধ করে, মানে অফিস ক্লোজ হলে তখন আমি গিয়ে বসে থাকি তার দোকানে। এইরকম করে আমরা পালা করে করে করতেছি। তার এখন ধরেন আপনার ইয়ে আসে, তার যখন ইন্টারেস্টের টাইম আসে, প্রতি 3 মাস পর পর ইন্টারেস্ট দিতে হইতো, ওগুলো হচ্ছে কন্টিনিউয়াস লোন। 3 মাস পরে ধরেন 1 কোটি টাকার একটা লোন নিলে কিন্তু অনেক টাকা ইন্টারেস্ট আসে, তাই না? প্রায় 4 লাখ টাকা 5 লাখ টাকা তার ইন্টারেস্ট আসছে। এখন 5 লাখ টাকা সে কোথেকে দিবে? বলে ভাই আমার তো টাকা নেই, আমি কোথেকে টাকা দিবো, আমার টাকা নেই। ততদিনে তার ব্যবসার আমরা খুঁটিনাটি সব বুঝে গেছি, এবং তার ব্যবসার সমস্ত হিসাব নিকাশ আমরা দুজনে বুঝে গেছি। তার আমরা বুদ্ধি দিই যে ভাই আপনি এনজিও থেকে লোন নিয়ে আসেন, লোন নিয়ে এসে আমাদের টাকাটা দেন আপনি। তারে আমরা বুঝে সুঝে রাজি করাই, ভাই কোনো মতে দেন, আপাতত চালাই, বছর শেষে আমি আপনার টাকা বাড়াই দিই। না তো বুঝছেন? 1 কোটি টাকা তারপর কি করছে, খায়া ফেলছে পুরো? 1 কোটি টাকা সে, তার ধরেন ব্যাংকে সে থেকে তাকে নিয়ে আসছে, ব্যাংকে এসেতেই তার 40 লাখ টাকা জানা ছিল, ওখানে 40 লাখ। ও তার পাওনাদারদের কাছে ধরেন আগে থেকে সে অনেক পাওনাদারের কাছে ইয়ে করে রাখছে, ব্যাংকের থেকে টাকা নিয়ে তোমাকে টাকা দিব, বুঝলেন না? আর আর যেটা হয় বাংলাদেশে প্রচুর, মানে ব্যাংকে যেরকম ব্যাড লোন আছে, আরবদারদেরও প্রচুর ব্যাড লোন আছে, আরবদারের কাছ থেকে অনেকে নিয়ে টাকা দিচ্ছে না, তাই না? এরকম ও এরকম তারপরে ধরেন জমি কিনছে একটা, আমাদেরকে বলে নাই, লোকায় আসে, ধরেন 10 লাখ টাকা জমি কিনে ফেলছে। মানে মানুষ তো, পিপল থিঙ্ক দে আর ভেরি স্মার্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ এবং সব প্রত্যেকেই কিন্তু এটা ভাবতে পছন্দ করে যে আমি অনেক স্মার্ট। হ্যাঁ ব্যাংকে হ্যাঁ থেকে টাকা নিয়ে আমি জমি কিনছি, জমিটা 3 বছর পরে বিক্রি করে ওই 10 লাখ টাকার জমি কিনছে, ওটা তো 40 লাখ টাকা হবে। বাট ওইখানে তো ওই টাকাটা তো, ওই জমিটা তো তাকে কোনো রিটার্ন দিচ্ছে না, যে ইন্টারেস্ট আসতেছে। তো এরকম করে এই লোকের সাথে আমাদের 2 বছর চলছে, 2 বছর। মি অ্যান্ড মাই ম্যানেজার ওয়াজ লাইক, আমরা হচ্ছে প্রত্যেকদিন আমার ম্যানেজারকে সকালে বসে থাকতো, আমি গিয়ে সন্ধ্যা বসে থাকতাম। তো আদারওয়াইজ আমাদের ব্রাঞ্চ ওয়াজ বিউটিফুল, আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট ক্লায়েন্ট ওয়াজ বিউটিফুল। 2 বছর পরে আমাদের এলাকায় এসে ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চ, আমরা ছিলাম ওখানকার ফার্স্ট, আমার আইএফআইসি ব্যাংকে কাজ করছি, আপনার দরবেশ বড় ব্যাংকে। তো ওইখানে পরে ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চ ছিল, তখন আমার ম্যানেজার বলে আচ্ছা মামুন, একটা কাজ কি করা যায়, এই লোককে কি আমরা কোনো মতে ইসলামী ব্যাংকে ধরাই দিতে পারি? ইসলামী ব্যাংকের তো অনেক টাকা। আমি বললাম স্যার আমাকে 3 মাস টাইম দেন, আমি আমি তার ইসলামী ব্যাংকে ধরাই দিচ্ছি। তো তাকে আমি ডাকলাম, বললাম ভাই আপনি তো ততদিনে তার 1 লাখ টাকার লোন আমাদের এখানে, 1 কোটি টাকার লোন ধরেন 1 কোটি 30 এরকম হয়ে গেছে, কারণ বছর সে তো সারা বছর ইন্টারেস্ট হচ্ছে আপনার এনজিও থেকে লোন নিয়ে। বছর শেষে আমরা করি কি, তার জমির আবার অনেক দাম ছিল, বছর শেষে আমরা কোন রকমে মানে আমাদের ক্রেডিট ডিপার্টমেন্টের হাতে পায়ে ধরে তার 10 কোটি টাকা 10 লাখ টাকা বাড়াই দিই, ওই টাকায় আবার তার 1 বছর চলে। ততদিনে ধরেন 1 লাখ 50, 1 কোটি 50-এর মধ্যে হয়ে গেছে। তো ইসলামী ব্যাংক আসার পরে আমি বললাম যে স্যার আমি 3 মাসের আমাকে টাইম দেন, আমি তাকে ইসলামী ব্যাংকে ইনশাল্লাহ পাস করে দিব। তো তখন আমি যারা বললাম আপনি আপনার ইয়ে করেন, আমাদের এখানে ট্রানজাকশন করেন। তো আমি ও ট্রানজাকশন করে তো তার টাকা নাই। তখন সে প্রতিদিন সকালবেলা আসে, আইসা আপনার এরকম 20টা 30টা চেক নিয়ে আসে, নিজে একটা চেক লিখে আবার আরেকজনকে দিয়ে টাকা তোলায়, আবার একটা চেক লিখে আরেক টাকা তোলা, এরকম করে তার 3 পাতা 4 পাতা আপনার ইয়ে হয়ে গেছে, ট্রানজাকশন হয়ে গেছে। মানে সকালবেলা 5 লাখ টাকা জমা দিল, আবার দুপুরবেলা 2 লাখ টাকা তুললো, আবার বিকালবেলা, দিন শেষে জিরো জিরো টাকা। আসলে কোনো টাকা পয়সা সে কোনো লেনদেন করে নাই, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছেন হ্যাঁ। জিনিসটা? কিন্তু কাগজে কলমে অনেক লেনদেন, অনেক ট্রানজাকশন। তো ইসলামী ব্যাংকে গিয়ে যখন সেই রকম 8 পাতা 10 পাতা ট্রানজাকশন দিল, ইসলামী ব্যাংকের তো মাথা খারাপ, ওয়াও হি ইজ এ বিগ বিজনেসম্যান।
ওরা গেল তার তার গুদামে গুদামে যাওয়ার পরে তো দেখাই অনেক অনেক মালপত্র, কারণ সে তো আরো তাই না? হ্যাঁ। তারপরে ইসলাম ব্যাংক তাকে 2 কোটি টাকা দিয়ে লোন নিয়ে চলে গেল, দিয়ে নিয়ে গেল। ওই দিন আমরা আমাদের ব্রাঞ্চে রীতিমতো বিশাল বড় খাবার দাবার আয়োজন করলাম। আমরা যে মানে এত বড় একটা বিপদের হাত থেকে আমরা পাচ্ছি। So, that was a big experience for me, এবং ওইটা that shaped me, like ওইটা আমাকে, এবং মানে লাইক আমি জানি না এইসব কথা আসলে বলাটাও ঠিক না, কারণ ওই ঘটনার পর থেকে এমন হয়েছে যে আমাকে অন্যান্য ব্রাঞ্চ থেকে ডেকে নিয়ে যেত যে আসলে আমার তো এই ক্লায়েন্টকে বিদায় করতে হবে, হাউ ক্যান উই ডু দ্যাট? তখন আমরা একটা ফর্মুলেট করতাম যে না, এখানে এইখানে সবচেয়ে ও মজার মাই ব্যাংক গড, কোনটা আছে। ধরেন একটা মানে এলাকায় তো হরতাল করতে ব্যাংক ইন্টারনালি থাকে। কত মজার কিন্তু অভিজ্ঞতা, কত। আলটিমেটলি মামুন ভাই, হ্যাঁ, আলটিমেটলি মানে সলিউশন তো হলো না। আপনি না, আপনার এটা সলিউশন হট ঝামেলা, আছে, পটেটোর কিছু মতো, ক্ষেত্রে আছে। একজনেরটা আরেকজনের কাছে, একজনেরটা আপনি আরেকজনের কাছে। Yes, আপনার ঝামেলা আরেকজনের কাঁধে দিয়ে দিলেন, সেই হ্যাঁ। ডিফল্ট তো থাকলোই। right. And this is a big problem, হ্যাঁ, আপনার আমাদের পুরো ব্যাংকিং সেক্টরে এটা একটা মানে এই যে মানে জমি ওভার ভ্যালুয়েশন করে, এই যে একটা লোকের সামর্থ্যের বাইরে গিয়ে তাকে লোন লোন দেওয়া, এবং আর এটা আমি কিন্তু নিজে আমার এরকম কিছু বন্ধু বান্ধব দেখেছি যারা খুব ল্যাভিশ তারা লাইফ লিড করছে, কিন্তু আমি জানি যে তারা হচ্ছে গিয়ে ধরেন 4টা 5টা ক্রেডিট কার্ড, এক ক্রেডিট কার্ড দিয়ে আরেকটার বিল দিচ্ছে, এই একটা হ্যাঁ, একটা সাইকেল, এই সাইকেলের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে হুম, সবসময়, আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, এইটা তো একটা ডমিনো এফেক্ট, যেদিন একটা ভেঙে পড়বে ওই দিন সবগুলো ভেঙে পড়বে, আলটিমেটলি এটা ফল করবে। এবং এটা এটা আমি এই জন্য আমি আমি জানি যে মানে আমরা যে ঋণ খেলাপি চিন খেলাপি দেখি, এই লোক কিন্তু কাগজে কলমে কোনোদিন ঋণ খেলাপি হয় নাই, একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য সে ঋণ খেলাপি হয় নাই। হ্যাঁ, কিন্তু সে সে তো তার পক্ষে সে ব্যাংক থেকে যে টাকাটা নিচ্ছে এই টাকা দেওয়ার তার কোনো সামর্থ্য নেই। হ্যাঁ, এবং প্রতি বছর তার কিন্তু লোন লোন বেড়ে যাচ্ছে, তাই না? তো এই লোকটা যেদিন মারা যাবে, সেদিন তো কি হবে? সেদিন তার 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 যারা, এই যে লোন গুলা নিচ্ছে ওর কোলাটারাল কি, কোলাটারাল কি দিয়ে লোন নিচ্ছে? তার কোলাটেরাল, তার জমি আছে অবশ্যই, সে একটা জমি দিয়ে দিছে এখন। তো সেই এখন সেই জমি, জমিটাকে কি আপনারা ইয়ে করতে পারবেন না, নিলাম করতে পারবেন না? এখন এইগুলার প্রবলেম কি, ধরেন আপনি যখন একটা গ্রামের দিকে ব্যাংকিং করবেন, একটা মানুষ তো 1 কোটি টাকা লোন নিয়েছে, মানে সে ধরেন 2 কোটি টাকার জমি দিচ্ছে, 2 কোটি টাকার জমি মানে কিন্তু চারটিখানি জমি না। তো সে আপনার ধরেন জমি দিছে, তার বাড়ি থেকে কিছুখানি জমি দিছে, তার ওই ধান ক্ষেত থেকে জমি দিছে, উত্তরের বন্ধের অমুক জায়গা থেকে আরো 10 শতাংশ জমি দিছে, আবার অমুক ধরেন 2 গ্রাম পরে তার আবার তার চাচাতো ভাইদের সাথে তার একটা ছোটখাটো জমি আছে, ওই জমি দিছে। যখন ব্যাংক এগুলো বিক্রি করতে যাবে, ব্যাংক তার ওই বাড়ির যে অতটুকু মানে শহরের মধ্যে যতটুকু জায়গা আছে, এর বাইরে আর কিছু বিক্রি করতে পারবে না। কাগজে কলমে ব্যাংকের কাছে অনেক অনেক টাকার জমি আছে, বা অ্যাকচুয়ালি ব্যাংক যখন বিক্রি করতে যাবে, ব্যাংক আপনার ওই টাকার তেমন কিছুই পাবে না, ম্যাক্সিমাম জমি বিক্রি হবে না, এবং কোনোদিনই বিক্রি করতে হবে না। এবং করতে ও। গেলে ব্যাংকে অনেক টাকা লস করে বিক্রি করতে হবে, না, তো এটা তাই না? যদি ধরেন আপনারা ব্যাংক যদি জেনে থাকে বা বুঝে থাকে, তাহলে কেন এই জাতীয় প্রপার্টিকে তারা কোলাটারাল হিসেবে অ্যাকসেপ্ট করবে? Ask this question. This is the question, right? এটা তো কোয়েশ্চেন যে এই জাতীয় প্রপার্টিকে কেন কোলাটেরাল করবে। এবং শুধু এটা তো না, ধরেন হ্যাঁ, আমরা কখনো ওভার ভ্যালুয়েশন করি নাই, কিন্তু আমি আমি যখন ফার্স্ট আমি রাজশাহীতে আপনার পোস্টেড হয়েছিলাম 2012 সালে, আমার এখনো মনে আছে। প্রথম দিন আমি যাওয়ার পরে আমাকে আমার ওখানকার ব্রাঞ্চ ম্যানেজার আমাকে একটা ফাইল দিল, যে বললো, মামুন তুমি এই ফাইলটা করো, এইটা মর্গেজ অ্যাপ্লিকেশন করো। তো মর্গেজ অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখি একটা জমির দাম 17 লক্ষ টাকা শতাংশ, রাজশাহীতে 2012 সালে। আমি বললাম, স্যার এটা 17 লক্ষ টাকা শতাংশ, এই জমি এটা মানে কোথাকার জমি এটা? বলে এইটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের জমি। আমি বললাম, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের জমি 17 লক্ষ টাকা শতাংশ, 17 লক্ষ টাকা ইটস বিগ অ্যামাউন্ট অফ মানি, রাইট? আপনার এবং প্রতি শতাংশ জমি। আমি বললাম যে না, আমি একটু খোঁজ নিয়ে দেখি যে আসলে এটা কি। পরে আমি তো এই এলাকায় নতুন, আমি তো আসলে জানি না এলাকার জমির দাম কেমন, এই সেই। তো আমি পরের দিন গেছি চাঁপাইনবাবগঞ্জ, আছে থেকে চাঁপাইনবাবগঞ্জ কিন্তু প্রায় 1.5-2 ঘন্টার মতো জানি। তো গেলাম আশেপাশে একটু খোঁজ করলাম, ওই যে নতুন মানুষ, উইকেন্ডে গেছি, আমি ঘুরতেও গেছি, করতেও গেছি, যেহেতু আমার প্রথম ফাইল, আমি খুব এক্সাইটেড। পরে আমি খোঁজ খবর নিয়ে জানলাম ওই এলাকার জমি 5 লাখ টাকাতেও বিক্রি হয়, শতাংশ। কিন্তু এই জমিটা ভ্যালুয়েশন করা হয়েছে 17 লাখ টাকা করে প্রতি শতাংশ, এবং ওই লোকের ধরেন হ্যাঁ, যে ওভার একটা ভ্যালুয়েশন। রাইস মিল করবে, তাকে এখানে তো 7 কোটি নিশ্চয়ই টাকা 8 কোটি টাকা লোন দেওয়া হবে। এই ওভার ইভ্যালুয়েশনটা যিনি করলেন, এখানে তো তারও তো মনে হয় এখানে কোনো স্বার্থ ছিল বা দুর্নীতির এখানে হয়তো সুযোগ ছিল। অবশ্যই, 100%, 100%। তার এখানে 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 ব্যাংকের ম্যানেজার জড়িত, এখানে যে ভ্যালুয়েশন করছে সে জড়িত, যে লোনের জন্য অ্যাপ্লিকেশন করছে সে জড়িত, এভরিবডি এখানে এখানে জড়িত। এবং এবং এইভাবে, এবং এটা আমরা যে মনে করি খালি শত শত কোটি টাকার লোকেরা টাকা খাচ্ছে, তা না। আমি এরকম আমার সেই ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চের যে ম্যানেজার ভদ্রলোক ছিল,
আহ, মানে এমন অবস্থা করছে উনি, যে উনি যখন ওই ব্রাঞ্চ ছেড়ে চলে গেছে তখন ওই ব্রাঞ্চ ফল করছে, বুঝছেন? উনি এই ব্রাঞ্চ ছেড়ে চলে গেছে তখন ওই যে আরেকটা ব্যাংক হয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার একটা ব্যাংক, নতুন একটা ব্যাংক হয়েছে, ওই ব্যাংকের ম্যানেজার হিসেবে গেছে। আমি আবার তার ব্যাপারে খোঁজ খবর রাখতাম যে মানে এই লোক কোথায় যায় কি করে। ওই সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকে সে যাওয়ার পরে সব ওই যত 2 নম্বরে যত লোনের লোকজন আছে সব আবার ওই ব্যাংকে গেছে। 3-4 বছর পরে ওই ব্যাংক থেকে সে বের হয়ে গেছে, ওই ব্যাংক ফল করছে। ও হ্যাঁ, আপনি দেখবেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক নিয়ে খুব বেশি কথা হয় না, বাট এই ব্যাংকটাও, আচ্ছা, এই তো ব্যাংকটাও। একটা কোয়েশ্চেন করি যে আমরা তো অনেক বড় এরকম হাজার কোটি টাকার দুর্নীতি, ব্যাংক খায়া ফেলা, এই ধরনের মানুষদের অনেক বেশি চিনি, যে এরকম মেসালাম আছে, সালমান এফ রহমান আছে, তোমার এই সামিট আহ, গ্রুপ। সামিট গ্রুপ আছে। সামিট গ্রুপ অবশ্য ব্যাংক ঋণ খেলাপি না, ক্যাপাসিটি খেলাপি ওরা চার্জ, মনে হয় লিঙ্ক হয় না ঠিক না পর্যন্ত। ক্যাপাসিটি চার্জ দিয়ে তারা লোড করতেছে। মূলত রাইট, মানে তারপর ব্যাংকের কথা এস আলম, এসালাম, আর তারপর হচ্ছে গিয়ে এই যে সালমান আফ রহমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই বড় বড় রাঘব বোয়ালদের চিনি, কিন্তু এ- এই যে ছোট ছোট লেভেলে কটেজ ইন্ডাস্ট্রি এবং ঘরে ঘরে ঋণ খেলাপি, ঘরে ঘরে এদের লিঙ্ক। সংখ্যাটা কিরকম তোমার মনে হয়? যে মানে মানে একটা বল পার্ক আইডিয়া কি আছে কোনো, যে বাংলাদেশে সিওজ, এদের ইটস সিওজ। আমি আমি মানে লাখ ব্যক্তিগতভাবে মনে খানেক করি, বা 2 লাখ বা 10 লাখ? টোটাল মানুষের কথা বলতেছেন, মানে হ্যাঁ, টোটাল। এতগুলো আমি কতগুলা এরকম ছোট এই এই কটেজ এরকম ঘরে ঘরে ঋণ খেলাপি টাইপের? চিটাগাং চিটাগাং ডিভিশনে, মানে চিটাগাং জোনে যত ব্যাংক আছে, চিটাগাং জোনের যত ব্যবসায়ী আছে, 60% এরকম 2 নম্বর। আচ্ছা। হ্যাঁ, আপনার আমি রাজশাহীতে হয়তো একটু কম হবে, তারপরে ধরেন 30% এরকম হবে। এরকম 2 নম্বর হবে। এবং এরা তো একজন আরেকজন দিচ্ছি না, এরা এটা তো পাবলিক নলেজ, তাই না? এরা নিজেরা শেয়ার করে, এরা জানে। সো হুম। সো এটা আমি ওই দিন হিসাব করতেছিলাম যে আসলে কিরকম হইতে পারে বাংলাদেশের টোটাল লোন ডিফল্ট। আমার ব্যক্তিগত ভাবে ধারণা হচ্ছে টোটাল লোন পোর্টফোলিওর অলমোস্ট 40% হচ্ছে আপনার ডিফল্ট জন্য। তাহলে আপনি যদি হিসাব করেন টোটাল, মানে আমি জানি না তো টোটাল ঋণ গ্রহীতা কত আছে, বা 1 কোটি টাকার উপরে কত আছে হিসেবে বা ইয়ে বলতে আছে। কত, 1,45,000 কোটি টাকা সরকারের হিসাব। বাট আমি আপনাকে একদম মানে, ডাবল বা হ্যাঁ, ট্রিপল। জায়গায় জায়গায় আমি আপনাদের প্রমাণ করতে পারবো এর থেকে 4 গুণ বেশি লোন ডিফল্ট আছে। অনেক মানুষ জীবনে কোনোদিন লোন ডিফল্টের নামে লিস্টে তার নাম আসে না, ম্যাক্সিমামই আসে না। মানে আপনার ব্যাংক কখন হচ্ছে আপনার সিআইবি তে রিপোর্ট করে, যখন একবারে উপায় থাকে না। ধরেন আপনার সিআইবি তে রিপোর্ট করার জন্য আমাদের একটা টাইম লাইন থাকে, তার আগে আমরা 100 বার ওই ক্লায়েন্টের কাছে পৌঁছাই, আমরা ট্রাই করি। ধরেন মাসের শেষে যখন আমরা দেখি, কারণ যদি আমার ব্রাঞ্চের একটা লোন ডিফল্ট হয়, আমার ব্রাঞ্চের ইনকাম তো ধাপ করে কমে যায়। হ্যাঁ, আমার হ্যাঁ। আমার ব্রাঞ্চের ইনকাম কমে গেলো, আমার বোনাস কমে গেলো, তখন আমরা কি করি? ধরেন একটা মানুষের কন্টিনিউয়াস লোন আপনার এক্সপায়ার করলো, সে টাকা দিচ্ছে না, আমরা যে কোনো ভাবে চেষ্টা করে ব্যাংক গুলা সে টাকা না দিলেও ওই লোনটাকে রিনিউ করে আবার 1 বছরের জন্য সময় দিয়ে থাকে। যেভাবে আমরা ওই ভদ্রলোক মামুন ভাইকে টাকা দিচ্ছি, আমরা তাকে বলছি যে সারা বছর ভাই আপনি এনজিও থেকে টাকাই না দেন, বছর শেষে আমরা আপনারা বাড়াই দিব। তো এরকম এরকম সবাই এরকম 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 করে। তো আচ্ছা। এই যে একটা, এটা তো মানে আপনারা যে 1,45,00,000 দেখছেন, দিস ইজ জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ, দিস ইজ নট ইভেন। ওকে, আচ্ছা, সাথে সাথে একটা ছোট্ট কোয়েশ্চেন করে ফেলি, রিজার্ভের বর্তমান অবস্থা কিরকম? তুমি কি এটা নিয়ে কিছু বলবা? ঋণ খেলাপির সাথে তো এটা কিছুটা যায়, যে রিজার্ভ তো হ্যাঁ, কমতেছে হ্যাঁ। আস্তে আস্তে। হুম। হ্যাঁ, এটা নিয়ে এখন আমরা কথা বলা মানে মোটামুটি বন্ধ হয়ে গেছে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য কথা বলা বন্ধ করার পরে এটা নিয়ে মানুষজনের আগ্রহ কমে গেছে। আচ্ছা। কিন্তু হ্যাঁ, ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আসলে অনেকেরই ধারণা সমুদ্র রিজার্ভ এখন মানে ইয়ে হয়ে গেছে, মানে স্থিতিশীল হয়ে গেছে। আসলে ব্যাপারটা মোটেই তা না। আমরা গতকালকে একটা রাফ ক্যালকুলেশন আমরা দেখতেছিলাম যে এখন এই মুহূর্তে নেট রিজার্ভ হচ্ছে মাত্র $13 বিলিয়ন। আমি পার্সোনালি মনে করি $10 বিলিয়ন ইজ দ্য কাট অফ মার্ক। $10 বিলিয়নের নিচে নামলে আপনার হচ্ছে দেয়ার শুড বি এ প্যানিক। হুম। রাইট, আপনার একটা দেশের রিজার্ভ যদি 10 বিলিয়নের নিচে চলে আসে, দেয়ার শুড বি এ প্যানিক। কারণ এটার হিসাবটা কি আমি আম, যেভাবে আমরা যে হিসাবটা করছি, ধরেন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক থেকে ডিক্লেয়ার্ড রিজার্ভ হচ্ছে $25 বিলিয়ন। হুম। হুম। $25 বিলিয়ন হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলতেছে তাদের গ্রস রিজার্ভ। এবং আইএমএফ এর BPM-6 অনুযায়ী রিজার্ভ হচ্ছে $18 বিলিয়ন। মানে হচ্ছে এই $25 বিলিয়ন যে টোটাল রিজার্ভটা আছে, ওইখান থেকে আপনার গভর্নমেন্ট করছে কি জানেন, রিজার্ভ থেকে টাকা লোন দিছে আপনার ওই যে গার্মেন্টস মালিকদেরকে, প্রায় 8 মিলিয়ন 9 মিলিয়নের মতো লোন দিছে। ওখান থেকে 2 মিলিয়ন বহুত কষ্ট করে পাইছে গত 3-4 বছরে। এখন 7 মিলিয়ন, সরি বিলিয়ন, 7 বিলিয়ন পর্যন্ত আছে। তো এই 25 থেকে ওই 7 বাদ দিলে আপনার থাকে কত? 18, 18-17 এরকম থাকে, তাই তো? 17-18। তো হ্যাঁ। ওইটা হচ্ছে আপনার তাদের, মানে ওরা হচ্ছে আইএমএফ কে এটা বলতেছে গ্রস রিজার্ভ।
ওইখান থেকে আবার নেট রিজার্ভ পাইতে গেলে আপনার বাংলাদেশের এক বছরের টোটাল লোন এক্সপেন্ডিচার বাদ দিতে হবে। এক বছরের টোটাল লোন এক্সপেন্ডিচার, আজকে আমি ওই যে হুমায়ুন কবিরকে নক করছিলাম, সে বললো ইটস $5 বিলিয়ন বাংলাদেশের বছরে, মানে বছরের লোনের ইনস্টলমেন্ট এবং ইন্টারেস্ট। তাহলে আপনি এই 18 বিলিয়ন থেকে আরো 5 বিলিয়ন বাদ দিলে হচ্ছে আপনার $13 বিলিয়ন। হ্যাঁ, এটা এটা আপনি নেট রিজার্ভ বলতে পারেন। কিন্তু আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই 13 বিলিয়নের মধ্যে আমরা এখনো আমাদের যে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই যে কয়েকদিন আগে ডোনাল্ড লো আসছে বাংলাদেশে, সে আসছে মূলত তার ইউএস কর্পোরেশন গুলো টাকা উদ্ধার করতে। হ্যাঁ, ওদের ওই যে আপনার বিদেশি বিমান কোম্পানি গুলো টাকা নিতে পারতেছে না, ওদের জ্বালানি কোম্পানি গুলা ওই যে কি কি আছে না অনেকগুলা, ওরা টাকা নিতে পারতেছে না। তো এই 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 টোটাল ডেফার্ড পেমেন্ট বলে আর কি, এগুলা যে যে টাকাগুলো না দিয়ে কোনো রকম পারতেছে, সেখানে আরো $5 বিলিয়ন। তাহলে 13 বিলিয়ন থেকে এই $5 বিলিয়ন তো আপনার দিতে হবে। আপনি কি, আপনি যদি ইন্টারন্যাশনাল এয়ারলাইন গুলোর টাকা কয়দিন না দিয়ে পান, বা তেল যে কিনতেছেন বিদেশ থেকে কয়দিন টাকা ওকে। না। হ্যাঁ, তো আমরা বুঝতে পারছি রিজার্ভের অবস্থা খুবই খারাপ। থ্যাংক ইউ এটার জন্য আলোচনা করা। ওকে, শেষ কোয়েশ্চেন। যে আহ, এই যে ঋণ খেলাপিদের সাধারণ মানুষের উপর কিভাবে এরা ঋণ খেলাপি দিয়ে শর্টে যদি আমাদের কিছু বলতে, তাহলে আমরা শেষ কোয়েশ্চেন এটা রাখতে পারি। ঋণ, এটা এটা আমি একদম সিম্পল একটা উদাহরণ দিই। ধরেন ওই যে আমি ছাত্রলীগের একটা উদাহরণ দিয়েছিলাম, আমি যখন ইয়েতে গেছিলাম ওই জাসে, আমি একবার আমি বললাম যে ওই যে ইয়ে খাইতে গেছি, তাই না, ওইটা খাইতে গেছি। তো 10 টাকার জিনিস, খুবই সাধারণ একটা জিনিস, আমার বলতেছে এটার দাম 25 টাকা। তো আমি বললাম ভাই এটার দাম 25 টাকা কি জন্য? বলে ভাই এটার অরিজিনাল দাম হচ্ছে 10 টাকা, আর বাকি 15 টাকা হচ্ছে ওই যে ছাত্রলীগের ওই যে ফাও 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 খায়, ওইটা হচ্ছে বাকি 15 টাকা, এই জন্য আপনি 25 টাকা দিতেছেন। হ্যাঁ, হ্যাঁ। সেম জিনিস। আপনার ঋণ খেলাপিরা যখন টাকা নিয়ে যাচ্ছে, এটার প্রেশার এসে পড়বে কি জনগণের উপরে। ঋণ খেলাপির টাকাটা ফেরত না আসার কারণে ব্যাংকের ডিপোজিটরদের টাকা দিতে পারবে না। তারপরে ব্যাংক থেকে যে লোকের 10%, ধরেন 8% বা 7% ডিপোজিট ইন্টারেস্ট রেট পাওয়ার কথা, তাকে ব্যাংক হচ্ছে 3% ইন্টারেস্ট রেট দেবে। এই যে বাকি 4% ইন্টারেস্ট রেটের যে গ্যাপ, এটা হচ্ছে তার এই যে ছাত্রলীগের খরচের মতো, এটা হচ্ছে আপনার ঋণ খেলাপি। তো আলটিমেটলি দেশের মধ্যে দুর্নীতি যাই হবে, তার তার খরচ তো সাধারণ মানুষকে দিতে হবে। হয় আপনি প্রতি মাসে মাসে আমি হয়তো 50 লাখ টাকা জমাইছি, প্রতি মাসে ওখান থেকে আমি হয়তো 20-30 হাজার টাকা পাবো, আপনি পাবেন না। ব্যাংকে গিয়ে দেখবেন ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিতে পারতেছে না। কারণ এটা এটা কেন হয়েছে? এই যে ঋণ খেলাপি এদের জন্য হয়েছে। এখন ওকে। সেক্ষেত্রে এই যে টাকাটা, এটা কি ধরেন একজন মানুষ তার পেনশনের জন্য মাসে মাসে এই যে ডিপোজিট পেনশন স্কিম বা আমাদের যে অনেক রকমের ব্যাংকে জমা করলো, এই টাকাটা কি এখন ব্যাংক দিতে পারছে না, দ্যাট ইজ ওয়ান থিং, বাট এটা তো রাইট অফ হয়ে যাচ্ছে না টোটালি? রাইট অফ কি হয়ে যাচ্ছে? রাইট অফ, আপনারা যদি খেয়াল করেন, এই যে গত 2-3 দিনের কয়েকটা নিউজ দেখবেন। আম, একটা ব্যাংক আছে, নাম হচ্ছে কোন ব্যাংকের কথা, এটা এটা যেন, এটা আইসিবি ইসলামিক ব্যাংক। হ্যাঁ, আইসিবি ইসলামিক ব্যাংকের মৌলভীবাজার ব্রাঞ্চের ম্যানেজার বলতেছে আপনারা যা খুশি তা করেন, আমার আমার কাছে কোনো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। হুম, এটা নিয়ে নিউজ হয়েছে। হ্যাঁ, হুম, সো রাইট অফ হচ্ছে না, এটা আপনি একটা পর্যায় পর্যন্ত বলতে পারেন রাইট অফ হচ্ছে না। বাট যখন দিস ইজ গোনা বি সিভিয়ার ডমিনো এফেক্ট, দেন ইট উইল বি রাইট অফ, রাইট? হুম, আইসিবি ইসলামী ব্যাংকে আপনার টাকা 1 কোটি টাকা থাকলে আপনি এখন গিয়ে টাকা পাবেন না। আপনি ফার্মার্স ব্যাংকে যদি 1 কোটি টাকা থেকে আপনি ডিপোজিট রেখে থাকতেন, ফার্মার্স ব্যাংকে আপনি যতই ঘোরেন না কেন টাকা পাবেন না। তাই তো এটা রাইট অফই হচ্ছে। ও হুম, হয়তো আপনারা বলবেন ঠিক আছে ভাই, আপনি সামনের বছর আসেন, আপনাকে দিব, বাট সেই সামনের বছর আর কোনোদিনই আসবে না। হুম। এবং না, সামনের বছর যে সে আসবে, ধরলাম সে আসলো, হাইপোথেটিক্যালি আসলো, আসলে সে কি ওই যে এক বছর যে বাড়তি বাড়তি এক বছরের কি কোনো ইন্টারেস্ট সে পাবে? ভাই সরকারি প্রতিষ্ঠানগুলোই ফার্মার্স ব্যাংক থেকে কিছু পাচ্ছে না। আমি আপনার সরকারের ওই যে জলবায়ু ফান্ডের টাকা নিয়ে আসছে বিদেশ থেকে লোন নিয়ে, ওই ফান্ডের টাকা ফার্মার্স ব্যাংকে রাখছে, ওরা এখন কান্নাকাটি করতেছে ওদেরকে ইন, মানে আসল ঋণ এইরকম আমরা মুরগি দিতেছি। ধরার জন্যই ফার্মার্স ব্যাংক বানাইছে। এনিওয়ে, হ্যাঁ, আমি লাস্ট কোয়েশ্চেনে তারপর একটা এক্সটেন্ডেড অংশ নিয়ে করতে চাই। যেই মানুষগুলা টাকা যাইতেছে তারা কেন প্রতিবাদে ফুঁসে উঠতেছে না? এটা তো জাস্ট আমার জীবনের টাকা, আমার লাইফের সব টাকা, বা আমার ব্যবসার টাকা, বা আমার একটা সঞ্চিত একটা যে কোনো একটা টাকা আমি রাখছি, 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, 1 লাখ হোক, 15 লাখ হোক, হোয়াট এভার অ্যামাউন্ট। এই মানুষের একদম রক্ত ঘাম করা মানে টাকা, এই টাকাটা যে নাই হয়ে যেতেছে, ব্যাংক গুলা যদি তোমার এরকম মানে হয়ে যায়, তো মানুষ কেন এটা নিয়ে মানে কোনো কথা বলতেছে না? মানে এটা তো মানুষের অস্তিত্বের ব্যাপার, এটা তো মানুষের প্রতিবাদে ফাইটে পড়ার কথা, কিন্তু আমি পার্সোনালি এটা ভাই ইন্ডিভিজুয়ালিস্টিক ইয়ে থেকে দেখি যে মানুষ আসলে আমরা এত বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক যে যতক্ষণ আমার নিজের ঘাড়ে এসে না পড়ে ততক্ষণ তো আমরা মানে ওই প্রবলেমটাকে প্রবলেম মনে করি না। আবার ফার্মার্স ব্যাংকে ফেরত যাই বা শেয়ার মার্কেটে ফেরত যাই। শেয়ার মার্কেটে প্রায়
কয়েক লাখ লোক আপনার শেয়ার মার্কেটে টাকা হারায় একদম নিঃস্ব হয়ে গেছে। হুম তো হুম। কিন্তু আমার আপনার তো আমরা আমরা এটা নিয়ে ভাবিও না, কারণ কি আমাদের শেয়ার মার্কেটে শেয়ার ইনভেস্ট। মার্কেটের একটা যুক্তি আছে যে ওকে বেশি লোভের কারণে, এবং এটা সত্যি হ্যাঁ, সত্যি হ্যাঁ, এখানেও হয়, কিন্তু শেয়ার মার্কেটে পাম্প এন্ড হ্যাঁ, ডাম্প আছে, স্কিম আছে, বহু কিছু আছে। শেয়ার হ্যাঁ, মার্কেটটা একটু as long ডিফারেন্ট, as you কিন্তু know that শেয়ার মার্কেট আপনি জেনে যাচ্ছেন। ব্যাংকে তো তুমি টাকা রাখছো, এটাতে তো তুমি প্রফিট পাইতেছো না, এটা তো তোমার তোমার আমানতে টাকা রাখছে। সে কিভাবে তোমার এটা মেরে দিতে পারে? এটা কিভাবে মানে সম্ভব? এটা তো হচ্ছে আপনার এই যে নিউজ, আপনার গতকালকে নিউজ, আপনার এই যে আপনার কি বলে ওই ব্যাংকটা আইসিবি ইসলামী ব্যাংকের নিউজ আসছে মানুষজন টাকা পাচ্ছে না, কিন্তু আমাদের তাতে বেশিরভাগ মানুষেরই তাতে কিছু যায় আসে না, কারণ আইসিবি ইসলামী ব্যাংক এটা একটা ছোট ব্যাংক, ম্যাক্সিমাম আচ্ছা, মানুষেরই আমার এটা কি মনে হয় অ্যাকাউন্ট যে নাই। তাদের কাছে আসলে যারা এই টাকাগুলো মারতেছে, দে রিয়েলি হ্যাভ দ্য অ্যামাউন্ট ইন দেয়ার মাইন্ড? মানে ধরো, আমি তো জানি ব্যাংকের এরকম একটা তোমার আছে যে ব্যাংকের ডিপোজিট যত টাকা রাখে তার কত পার্সেন্ট জানি তার কাছে রাখতে হয়, বাকি টাকার দরকার পড়ে না, কারণ বেশিরভাগ মানুষ ওই টাকাটা চায় না। হ্যাঁ, হয়তো তারা ওই স্কিমটা করছে যে ওকে ঠিক আছে, এটার থেকে 50% খেয়ে ফেলবো, এরকম কি হতে পারে? মানে এটা তো তোমাদের একটা হিসাব আছে না যে ব্যাংকে, ওকে একটা ব্যাংক, আমি যদি একটা ব্যাংক খুলতে চাই তাহলে আমার কত 5% 10% টাকা হয়তো লাগবে, 2 কোটি টাকা ভাই 10 কোটি বাংলাদেশে টাকা। ব্যাংক করতে 400 কোটি টাকা লাগে। তো আচ্ছা, 400 কোটি টাকা। আপনার এক একটা ব্যাংকের পোর্টফোলিও ধরেন 10,000 কোটি টাকা, তো ওই চারশো আচ্ছা, কোটি টাকা হচ্ছে, এটা হচ্ছে আপনার না, ইয়ে। 10,000 কোটি টাকা তো একদিনে কারো লাগতেছে না, হ্যাঁ। সবাই তো আর টাকাগুলা তুলতেছে না। তো হুম। 10,000 কোটি টাকার 5,000 কোটি টাকা আমি খাইয়ে ফেললাম, প্রবলেমটা কি? তাহলে আপনি ওই যে 400 কোটি টাকা দিয়ে আপনি কয়জন মানুষকে টাকা দিবেন? 400 কোটি টাকা দিয়ে তো আপনার হাতে গোনা অল্প অল্প কয়টা মানুষকে টাকা দেওয়া সম্ভব হ্যাঁ, সবাই। ওইটাই ঘুরে ঘুরে কুমিরের 3 নম্বর হ্যাঁ, বাচ্চা মতো দেখাইতেছে। আর কেউ রে বলে পরশু দিন আইসেন, 10 কোটি টাকার একটা চেক নিয়ে আসছে যে বাবাকে পরশু দিন, এরপর আপনি 1 মাস পরে আসেন আবার দিতেছে তারে, ঘুরে ফিরে মানে এরকম করতেছে। না ওইটাই তো করতেছে, যে কারণে মানুষ কখনো সংঘবদ্ধ হইতে পারে না। হ্যাঁ হ্যাঁ। আমাকে একটা ডেট দিল, আমি ওই ডেটে গেলাম, আরেকজনকে আরেকটা ডেট দিল, আরেকজন ওই ডেটে গেল। এবং আরো স্কিম করতেছে, এই যে বলতেছে না যে দুই ব্যাংকগুলো মার্জার করতেছে, এটাই তো, যে সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক মানে এই কইরা, ওকে ঠিক আছে, এটা থেকে চুইসা যদি একটু খাইয়া মানে যতদিন চালানো যায়, এই তো, এটা মানে ভাই হবে মরে না, মরে মার্জার বেঁচে থাকা মার্জার যাকে হবে না, বলে। এটা নিয়ে অযথা আলাপ করে লাভ নাই। এখন মামুন ভাই, তাহলে সেই ক্ষেত্রে তো এই প্রশ্নটা তো থাকে না যে ধরেন ব্যাংক মার্জার হয়ে গেলে যে দুর্বল ব্যাংকটা সবল ব্যাংকের সাথে মার্জার হলো, তো ওই যে দুর্বল ব্যাংকের যে মানে যে আমানত গুলা ছিল মানুষের, এটাকে তাহলে এখন সবল ব্যাংক ওটাকে ইনহেরিট করবে এই এই একই একটা লায়াবিলিটিটা? হ্যাঁ। টেকনিক্যালি তো করার কথা, কিন্তু সবল ব্যাংক কেন করবে? আমি যদি আমার কাছে 100 টাকা আছে, আপনার কাছে 10 টাকা আছে, আপনার কাছে মানুষ 50 টাকা পায়, আপনি বলেন যে ভাই চলেন আমরা এখানে হয়ে যাই, আমি করবো আপনার সাথে ওইটা? ওয়াই উড আই ডু দ্যাট, লাইক কেন? আমি। তোমার এরকম একটা সরকার থাকলে করতেই হবে, সরকার তো বলতেছে করবি না কেন তুই? হ্যাঁ, তোরে ধরে তোরে এটা পিঠে করবে না, শেষ মানে করে। মানে মার্জার হবে না। মার্জার হবে কাদের মধ্যে আমি বলি আপনাকে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলে দিই। আপনার সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল এর মার্জার হবে, কারণ সোনালী ব্যাংকও সরকারি ব্যাংক, বিডিবিএল সরকারি ব্যাংক, এখানে কারোর কিছু যায় আসে না। মার্জার করলে টাকা যা গেছে সরকারের গেছে, এই পক্ষেরও সরকার ওই পক্ষও সরকার, এটা মার্জার হবে। কিন্তু আপনার ওই যে বলতেছে ন্যাশনাল ব্যাংকের সাথে ইউসিবিএল এর মার্জার করবে, এটা জীবনেও কোনোদিন হবে না, কারণ ইউসিবিএল এর যে মালিক সে কোনোদিনই এটা করবে না যে ন্যাশনাল ব্যাংকের 12,000 কোটি টাকা আমি দিয়ে দিব। এরা টেকনিক্যাল আরেকটা বুদ্ধি করতেছে, হয়তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবে, ওই করবে, সে করবে, কিন্তু এটা হবে না। এটা ভাই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? আপনি আপনি জোর করে করতে পারেন, এটা করতে পারেন, ওইটা করতে পারেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আপনাদের বলে দিলাম, সরকারি ব্যাংকের সাথে সরকারি ব্যাংকের মার্জারের বাইরে কোনো বেসরকারি ব্যাংকের সাথে বেসরকারি ব্যাংকের মার্জার হবে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ মামুন। খুবই নাইস একটা আলোচনা, অনেক কিছু জানতে পারলাম, অনেক মজার অভিজ্ঞতা শুনলাম। ধন্যবাদ আমাদেরকে জানার জন্য। আমাদের দর্শকরা যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদের কমেন্টে জানান। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ব্যাংকিং বিষয়ে সেফ থাকেন, এটাই কামনা করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মামুন, ধন্যবাদ সাফায়াত। ধন্যবাদ ভাই।